ঠিক আছে, ঠিক আছে। সো আমরা শুরু করছি থার্মোডাইনামিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স দিয়ে। প্রথমে কাইনেটিক থিওরি আসবো, একটু একটু ছোট ছোট জিনিসগুলো তোমাদের একটু ঝালিয়ে নেবো, তারপর উইল টু দ্য সিরিয়াস। বর্ণালী এসে গেল। ওকে, এগুলো থাক, আমি ইয়েতে চলে যাই ডাইরেক্ট। আচ্ছা, দেখো কাইনেটিক থিওরি উই অল নো দ্য বেসিক অ্যাসাম্পশনস, ঠিক আছে। তাহলে কাইনেটিক থিওরিতে বলছি পার্টিকেলগুলো পয়েন্ট পার্টিকেল, দে হ্যাভ ভেলোসিটিস ইন অল পসিবল ডাইরেকশন উইথ অল পসিবল ম্যাগনিটিউড, মানে 0 to infinity in all possible direction, ঠিক আছে। তাহলে ভেলোসিটি, the molecules move constantly and in random motion, the molecules of a gas they do not have any mutual force, সেই জন্য নন ইন্টারঅ্যাক্টিং বলে। যদি ইন্টারঅ্যাক্টিং হতো তাহলে আরও একটা ইন্টারঅ্যাকশন টার্ম আসতো, যেটা পরবর্তীকালে আমরা রিয়েল গ্যাস করবার সময় ভ্যান ডার ওয়ালস ইন্টারঅ্যাকশন একটা বলি, ফাইনাইট ভলিউম টার্ম ওটা বি, আর ইন্টারঅ্যাকশন টার্ম তার জন্য এটা এ আসে। এই দুটো টার্ম আসে আমাদের। সো উই অ্যাড আপ লাইক দিস, ওকে। তারপর এলো আমাদের দ্য সাইজ অফ দ্য মলিকিউল, খুব ছোট এটা বলা আছে। আচ্ছা, দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য গ্যাস উই নো। দেখো দুটো জিনিস কন্ডিশন থাকতে পারে কাইনেটিক থিওরিতে, আমরা দুটো কনজারভেশন প্রিন্সিপাল লাগাই। কি জানা আছে? একটা হচ্ছে নাম্বার অফ পার্টিকলস ইজ কনস্ট্যান্ট অ্যান্ড টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে টোটাল এনার্জি থেকে হাফ এম ভি স্কোয়ার যে জিনিসটা এটা কনজার্ভ। তোমরা যখন কাইনেটিক থিওরিতে তোমরা ম্যাক্সওয়েলস রিলেশনটা প্রুফ করেছো, এবং তার আগে যখন তোমরা ইয়েটার প্রুফ করেছো, ওটা কি বলে, পি ইজ ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার, এই জিনিসটা যখন প্রুফ করেছো, মানে ডিরাইভ করেছো, প্রুফ করা ভুল, প্রুফ তো পরীক্ষায় করবে, এমনি যখন খাতা কলমে ডিরাইভ করেছো তখন তোমরা দুটো জিনিস সাবকনসিয়াসলি তোমরা অ্যাড করেছো। সেটা হচ্ছে ইলাস্টিক কলিশন, বলাই ছিল ইলাস্টিক কলিশন, সেই জন্য এম ভি ইজ ইকুয়াল টু মাইনাস অফ এম ভি হতো। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই টোটাল নাম্বার অফ পার্টিকেল ইজ কনসার্ভড, ঠিক আছে, এইটা ডেল্টা। তাহলে সেখান থেকে এসে আমরা ডেরিভেশনটাকে এই ছোট্ট করে একটু চলে আসছি, ডেরিভেশন করে পি ইজ ইকুয়াল টু 1/3 এম এন সি স্কোয়ার। এখানে পার ইউনিট ভলিউম যখন করা হয় তখন ভি দিয়ে এনটাকে ভাগ হয়ে যায়, এইখানটায় আমি ছবির মধ্যে করে দেখাচ্ছি। আচ্ছা, তোমরা তোমাদের স্ক্রিনটা পরিষ্কার দেখছো নাকি মাঝখানে একটা ওই কালো মতো জিনিস আছে? পরিষ্কারই আছে। পরিষ্কার দেখছো, ঠিক আছে, ফাইন। পরিষ্কার আছে স্যার। হ্যাঁ, যেহেতু আমি হোস্ট সেই রকম ভাবে আমার এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা দিয়ে যখন ভাগ করছো, আমি লাল কালিতে করছি, কমলা কালিতে, হ্যাঁ। তাহলে এখান থেকে আসছে পি ইজ ইকুয়াল টু 1/3 এম ক্যাপিটাল এন বাই ক্যাপিটাল ভি ইন্টু ভি স্কোয়ার অ্যাভারেজ। তাহলে এইটাকে আমরা অনেক সময় বলে থাকি স্মল এন। সো 1/3 এম এন সি স্কোয়ার বলি আমরা, তাই তো, অ্যাভারেজ ভ্যালুটাকে সি স্কোয়ার বলি। তাহলে ঠিক আছে, সি স্কোয়ারই লিখছি যেটা আমাদের। আর পরবর্তীকালে এই সিটা কার সাথে ইকুয়াল হয় বস? আরএমএস ভেলোসিটি, আরএমএস ভেলোসিটি, হ্যাঁ। এই সি ইজ দ্য আরএমএস ভেলোসিটি। আরএমএস মানে হচ্ছে রুট মিন স্কোয়ার, তার মানে রুট of the mean of the squares, তার মানে v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার প্লাস ডট 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 vn স্কোয়ার, তার মিন কতগুলো পার্টিকেল আছে, n খানা পার্টিকেল আছে। তাহলে উল্টো দিক থেকে স্কোয়ার করলাম, তার মিন বের করলাম, তার আবার স্কোয়ার রুট বের করলাম, তাহলে রুট আরএমএস ভ্যালুসিটি। আরএমএস ভ্যালুসিটি ভ্যালু কত হয়? √3RT/m। একদম √3RT/m। আচ্ছা, এটা এখানে এম কি? এটা এম হচ্ছে মাস, মোলার মাস, আর আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। যদি পার ইউনিট পার্টিকেলের জন্য করো তাহলে এটা মোলার মাসটাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ হবে, আরটাও অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে। আর যদি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ হয় কি হয়? বোলটজম্যান কনস্ট্যান্ট। বোলটজম্যান কনস্ট্যান্ট, ভেরি গুড। বোলটজম্যান কনস্ট্যান্ট স্মল কে ক্যাপিটাল সাফিক্স বি, বোলটজম্যান কনস্ট্যান্ট। তাহলে এখানে হচ্ছে √3kT বাই, কেটাকে আমরা অনেক সময় কে বি লিখি, কে হলে বোঝা যায়, √3kT বাই এম। এম হচ্ছে মাস অফ সিঙ্গেল মলিকিউল। তাহলে সেখান থেকে আমরা আসি
আচ্ছা, বয়েলস ল আমরা ক্লাস 7-8 থেকে পড়ে আসছি যে ব্যস্তানুপাতিক স্থির টেম্পারেচারে প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/v। আর চার্লস ল হচ্ছে ফিক্সড ভলিউম প্রেসারে ভলিউম ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। তাহলে এই দুটোকে যখন কম্বাইন করি সেখান থেকে আমাদের ক্লাস 8-এ একটা প্রমাণ আসতো যে P ইজ ইকুয়াল টু PV ইজ ইকুয়াল টু nRT। আসতো একটা প্রুফ, সেই প্রুফটা আমরা এখানে করছি। নাও এই জিনিসটা তোমাদের বইয়ে থাকে, কেমিস্ট্রিতে তোমাদের পড়ানো হয় কি হয় না আমি জানি না বর্তমানে, কিন্তু বর্তমানে তোমরা এক্সপেরিমেন্ট কোথা থেকে করছো? অন্বেষা, শৈবাল, স্যার তোমরা একটা যখন ঘরে তোমাদের কলেজে ইউনিভার্সিটিতে তো এক্সপেরিমেন্ট আছে না এক্সপেরিমেন্ট? হ্যাঁ স্যার, হ্যাঁ আমাদের তো স্যার থার্ড আছে। সেমটাতে তো করা হয়নি তো এটা। হ্যাঁ, কি করে করো তোমরা এমনিতে করতে হলে? স্যার করা হয় না তো, করা কলেজ হয় থেকে না, তাই করে তো? না। করা হয় না। না। আচ্ছা, ঠিক আছে, এটা জেনে নিলাম, ঠিক আছে। তাহলে গ্রামস ল অফ ডিফিউশন মানে ধরো এখানে একটা গ্যাস আছে, এখানে একটা ছোট্ট ছেদ আছে, অরিফিস, ঠিক আছে। এই অরিফিসটা আছে, অরিফিস মানে হচ্ছে ছোট ফুটো। এদিক দিয়ে গ্যাসটা, তার এখানে একটা প্রেশার P1 আছে, এখানে P2 আছে। তাহলে P1 P2 ডিফারেন্সের ওপর তাহলে হাই প্রেশার থেকে লো প্রেশার ধরে নিচ্ছি, তাহলে এটা হাই প্রেশারে আছে, তাহলে এখান থেকে গ্যাসগুলো লিক করবে, তাহলে ডিফিউজ করবে। ডিফিউশন রেটটা কার উপর ডিপেন্ড করে? মলিকুলার ওয়েটের উপর, ঠিক আছে। তাহলে মলিকুলার ওয়েট আবার কার উপর, মানে মলিকুলার ওয়েটের সাথে সমানুপাতিক কি? ডেনসিটি, ঠিক আছে। তাহলে ডেনসিটি হচ্ছে রো, তাহলে রো ইজ প্রপোর্শনাল টু এম। কিছু বইয়ে গ্রাহামস লটা দেখায় আর ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এম, মলিকুলার ওয়েট। ওর কোথাও কোথাও ডেনসিটিও দেখায়, ওটা পড়ে নেবে একটু ছোট্ট, একটু জাস্ট মনে করিয়ে দিলাম। আর একটা ল তোমাদের আছে, ডাল্টনস ল, মনে ছিল? হায়ার সেকেন্ডারিতে ছিল বোধহয়, ডাল্টনস ছিল না? হ্যাঁ, ডাল্টনস ছিল না? আচ্ছা, আর এর ভ্যালু 8.314 এই আছে। সবসময় এই জিনিসগুলো আমাদের মনে থাকে না ইউনিটটা, সেই জন্য আমার ক্ষেত্রে আমি তোমাদেরকে স্টুডেন্টদের বলবো তোমরা এসআইএ হচ্ছে এসআইএ 8.314, তাহলে এসআই বা সিজিএস এই দুটো তোমাদের করলে অসুবিধা নেই। আর এসআই তোমার এটা হচ্ছে 1.3 × 10⁻³ তোমরা ধরো কোনো অঙ্ক করছো, সেখানে ধরো অত 1.3টার অত দরকার নেই, খালি অর্ডার যদি ম্যানেজ করতে চাও তাহলে 10⁻³ অ্যাভোগাড্রো নাম্বার হয় 2 × 10⁻23, এটা হয় কে হচ্ছে অফ দ্য অর্ডার অফ 10⁻23। আচ্ছা আচ্ছা, এখানে একটা অঙ্ক করেছে ছোট্ট, দেখো, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যাটেনেবল টেম্পারেচার অফ আইডিয়াল গ্যাস ইন দ্য প্রসেস গিভেন বাই P = P0 - AV²। তাহলে এই ক্ষেত্রে তোমার এ বাবা কি হবে না, হ্যাঁ, P = A - B²। আচ্ছা, এইখানটায় তোমার জানতে চেয়েছে কি যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যাটেনেবল টেম্পারেচার। তার মানে এইরকম যদি আমার একটা ইকুয়েশন প্রেশারটার সাথে ভলিউমে এরকম হয়, তাহলে ম্যাক্সিমাম অ্যাটেনেবল টেম্পারেচার, তাহলে ম্যাক্সিমাম যখন অ্যাটেনেবল টেম্পারেচার হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই ক্ষেত্রে তোমার আমি জানি এটা প্রেশার, যদি আইডিয়াল গ্যাস বলেই দিয়েছি, তাহলে আইডিয়াল গ্যাসে P = PV, P = nRT/V, ঠিক আছে। এইটা তাহলে এইটার সাথে এই দুটো রিলেশনকে ইকুয়েট করে দিলাম, এই টেম্পারেচারটা পেলাম। দেখো, তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে বেশি অঙ্ক নিয়ে খিচবিচি নেই। কেন খিচবিচি নেই? বিকজ হোয়াট এভার ইউ ডু উইল বি স্ট্রেট ফরওয়ার্ড। আর এখন যা সিচুয়েশন, তোমাদের অনেক ফর্মুলা মাথায় রাখতে হবে, দ্যাট ইজ দ্য অনলি থিং, ঠিক আছে। ওকে, তাহলে ডিটি ডিভি যদি করি, আচ্ছা তড়িৎ আছে। আচ্ছা, না আমি ভাবলাম তুই বললি হয়তো আপনি রেকর্ড করছেন, তাহলে আমি একটু ঘুরে আসি। হ্যাঁ, যাই হোক, রেকর্ড করা মানে এই নয় যে তোমরা ক্লাস করবে না, ক্লাসে অনেক প্রশ্ন নিয়ে সুবিধা হয়ে যায়, হোয়াটএভার। তাহলে ম্যাক্সিমাম অ্যাটেনেবল টেম্পারেচার, তাই টেম্পারেচারটাকে এই ক্ষেত্রে দেখো, প্রেশার ইজ গিভেন অ্যাজ এ ফাংশন অফ ভলিউম। তাহলে এই ক্ষেত্রে তোমার কাছে তুমি কোনটা চেঞ্জ করতে পারবে? ডেফিনেটলি ভলিউমে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে, তোমরা ভলিউমে চেঞ্জ করতে পারবে। তাহলে সেই ভলিউমটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে তুমি যদি কোনো ডিফারেন্সিয়েট করো, দ্যাট শুড বি উইথ রেসপেক্ট টু দ্য ভলিউম। তাহলে এই ক্ষেত্রে টেম্পারেচারটা বের করলাম, উইথ রেসপেক্ট টু ভলিউম বের করলাম, সেখান থেকে একটা জিরো পুট করে দিই, কারণ ম্যাক্সিমাম অ্যাটেনেবল।
আচ্ছা, আর এটা ম্যাক্সিমাম অ্যাটেইনেবল দেখতে গেলে ম্যাক্সিমাম না মিনিমাম হচ্ছে সেটা দেখতে গেলে তোমার সেকেন্ড ডেরিভেটিভটাও করে দেখে নিতে হবে, টি ডবল প্রাইম মানে ডি টু ভি ডি ভি টু, ঠিক আছে, ডিটি, হ্যাঁ ডি টু টি ডি ভি টু করে দেখে নিলে তুমি ওটা নেগেটিভ পেয়ে গেলে বলে দেবে ম্যাক্সিমাম। সো দিস ইজ হাউ ইউ গেট দ্য টি ম্যাক্স। আচ্ছা, এবার 2 নম্বর প্রশ্নটা আসি, একটু ছোট ছোট অঙ্ক করে হয়ে যায়। হ্যাঁ, আমাদের two thermally insulated vessels 1 and 2 are filled with air. They are connected by a short tube with a valve. The volume of the vessels and the pressure and temperature in them are V1, P1, T1, V2, P2, T2. Calculate the air temperature and pressure established after opening of valve if the air follow the ideal gas equation. তাহলে দেখো এখানে আইডিয়াল গ্যাস বলে দিয়েছে, তোমাকে যখনই আইডিয়াল গ্যাস বলে দিচ্ছে তার মানে তোমার মাথায় ব্যাক অফ দ্য মাইন্ডে কি থাকবে, পিভি ইজ ইকুয়াল টু এনআর। এই গল্পটা তোমার যেন সবসময় মনে থাকে। এখানে এনটা কি বস, এই এনটা হচ্ছে নাম্বার অফ মোল কিন্তু, হ্যাঁ, কারণ আমি এখানে আর বসিয়েছি। আর যদি ভি দিয়ে ভাগ করে দিতাম তাহলে পি ইজ ইকুয়াল টু এন বাই ভি কেটি, এটা হচ্ছে এন বাই ভি মানে হচ্ছে ভলিউম মোলার ডেন্সিটি, ভলিউমের মোলার ডেন্সিটি। তাহলে পি ইজ ইকুয়াল টু এন কে এই সরি ভুল বললাম, এন আর টি, এখানে যদি নাম্বার অফ মোল হয়, এখানে যদি এ দিয়ে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে এন কেটি, পি ইজ ইকুয়াল টু এন কেটি। এই ইকুয়েশনটা তোমরা অনেক সময় ইউজ করবে। এটা কার ইকুয়েশন, কার ইকুয়েশন এটা জানা আছে না? কি রে, জানা আছে? নামটা বল, কোন সায়েন্টিস্টের নাম বলো। হ্যাঁ স্যার জানা আছে কিন্তু এখন মনে আসছে না। মনে আসছে না, ফাইন, ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ক্ল্যাপেরনস ইকুয়েশন, ঠিক আছে, ক্ল্যাপেরনস ইকুয়েশন, ক্লজিয়াস ক্ল্যাপেরন নাম শুনেছো, সেই ক্ল্যাপেরন। তাহলে এক্ষেত্রে আমরা বলছি P1 P1 T2, তাহলে আমি N1 টা ইনিশিয়াল, N2 কি বলেছে, থার্মালি ইনসুলেটেড ভেসেল 1 and 2 দে আর কানেক্টেড বাই শর্ট টিউব উইথ এ ভালভ, দ্য ভলিউম, তার মানে দুটোর প্রেসার টেম্পারেচার ভলিউম আলাদা। এবার মাঝখানে যদি জাংশনটা খুলে দিলাম তাহলে কি হবে, নিশ্চয়ই কোনো গ্যাস এদিক থেকে ওদিকে যাবে, ওদিক থেকে ওদিকে যাবে। তার মানে এর ক্ষেত্রে আর N1 থাকবে না, ওর ক্ষেত্রে নিশ্চয়ই N2 থাকবে না। তাহলে কোন জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে তুমি বলো? দেখো এই ক্ষেত্রে তোমার প্রেসারটা ব্যালেন্স হয়ে যাবে, বুঝতে পারছো কি, এটা প্রেসারটা দুদিকে সেম থাকবে আর টোটাল ভলিউমটা কত হবে এরকম একটা ব্যাপার আছে, ঠিক আছে। এটা হচ্ছে N1 V1 T1, N2 V2 T2, ঠিক আছে। তাহলে N1 তাহলে যখন খুলে দেওয়া হলো তাহলে V1 আর টোটাল ভলিউমটা হয়ে গেল V1 প্লাস V2, আর ফাইনাল যে টেম্পারেচারটা সেটা যে কিছু একটা হবে সেটা আমরা পরে বের করব। আর আমার দুটো গ্যাসের মধ্যে এখন কত মোল আছে, আগে এর মধ্যে N1 ছিল, এর মধ্যে N2 ছিল, কোনো কিছু তো আর কম্বাইন করে ভ্যানিশ হয়ে যায়নি বা নন ইন্টারঅ্যাক্টিং। হ্যাঁ, এবার তুমি আমায় বলতে পারতে স্যার এটা একটু লিখলেন, এটা কি ঠিক হলো? দেখো আমি এবার বলছি যে যদি আমার গ্যাস দুটো ইন্টারঅ্যাক্ট করতো, একটা বলো একটা গ্যাসের সাথে একটা গ্যাসে ইন্টারঅ্যাক্ট করে, ধরো হাইড্রোজেন আর অক্সিজেন আছে, সেটা কোথাও ইন্টারঅ্যাক্ট করে কিন্তু জল তৈরি হয়েছে, এই ক্ষেত্রে আমি বলে দিয়েছি দে আর আইডিয়াল গ্যাস, তাহলে আমি ধরে নিচ্ছি দে ডু নট ইন্টারঅ্যাক্ট উইথ ইচ আদার, ঠিক আছে। এই একটা কি রে, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এরকম বলবে, হ্যাঁ, তাহলে একজন অ্যাটলিস্ট কেউ একজন মাইকটা অন করে টুক করে বুঝে গেলে আমাকে বলবে। আর ডেফিনেটলি যদি কেউ বুঝতে না পারো সে কিন্তু তারও আগে বলবে, ঠিক আছে। আচ্ছা, আজকে এখন লেটে ঢুকছে কেন লোকজন? ঠিক আছে, আমি আর একটা মেশিন দিয়ে ঢুকলাম, ঠিক আছে। ওকে, এইবার বক্তব্য হচ্ছে হ্যাঁ, দ্য সিস্টেম ইজ আইসোলেটেড। সিস্টেম যদি আইসোলেটেড থাকে, আইসোলেটেড মানে কি,
এক্সটার্নাল কোনো ফিল্ড কাজ করছে না, এক্সটার্নাল কোনো ফোর্স কাজ করছে না। আচ্ছা, এবার ফোর্স আর ফিল্ড এই দুটোর মধ্যে হিটের এক্সচেঞ্জ হয় না। দেখো আমি তোমায় বলতে পারি, ধরো একটা গ্যাস সিলিন্ডার আছে বা একটা চেম্বার আছে যার মধ্যে গ্যাস আছে। এবার সেই গ্যাসটা তোমার প্যারাম্যাগনেটিক গ্যাস, জেনারেলি গ্যাসেরা সব প্যারাম্যাগনেটিক হয়, কেউ কেউ ডায়াম্যাগনেটিক হয়। এইবার যদি সেই গ্যাসটাকে আমি কোনো হিট দিলাম না, একটা থার্মালি ইনসুলেটেড মানে অ্যাডাবেটিক একটা, যেখানে হিটের এক্সচেঞ্জ আদান প্রদান হচ্ছে না, এরকম একটা জিনিস দিয়ে সেপারেট করা আছে, তাহলে বাইরে সারাউন্ডিং অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্ট থেকে সে হিট কোনো নিতে পারছে না বা কোনো হিটকে সারাউন্ডিংয়ে ছাড়তে পারছে না। কিন্তু আমি একটা স্ট্রং ম্যাগনেট দিয়ে দিলাম, ধরো এই ছবিটাই, এইটা তোমার চেম্বারে এমন একটা আছে যে বাইরে থেকে হিট ঢুকতে পারছে না, ঠিক আছে, এর মধ্যে দিয়ে বাইরে দিয়ে হিট ঢুকতে পারছে। কিন্তু আমি একটা করলাম কি, এইখানটাতে আমি একটা ম্যাগনেট দিয়ে দিলাম নর্থ পোল, এখানে একটা দিয়ে দিলাম সাউথ পোল। তাহলে নর্থ পোল টু সাউথ পোল ডেফিনেটলি আমার একটা ফিল্ড আছে। তাহলে ফিল্ডের জন্য আমার কি হচ্ছে, আইদার যদি প্যারাম্যাগনেটিক গ্যাসটা হয় তাহলে নর্থ পোলের দিকে অ্যাট্রাক্টেড হবে, যদি ডায়াম্যাগনেটিক হয় তাহলে রিপেলড হবে। তাহলে এই ক্ষেত্রে সিস্টেমটা থার্মালি ইনসুলেটেড বাট নট আইসোলেটেড। আইসোলেটেড হওয়ার মানে হচ্ছে নট ইভেন ফিল্ড, ঠিক আছে, গ্র্যাভিটিও কাজ করবে না। বুঝতে পেরেছো? তাহলে এটা একটু মুছে দিই, দিয়ে পরিষ্কার করে দিই জায়গাটা। এবার এইখানটায় তাহলে তোমার এইগুলো করে দিলাম। তাহলে বলেছে কি অঙ্কটাই, তাহলে টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম আগেও যা ছিল পরেও যা ছিল এনার্জি কনজারভেশন। তাহলে এনার্জি কনজারভেশন আগে ছিল, আচ্ছা 3/2 কেটি, কারণ এটা 3 ডাইমেনশনাল গ্যাস। আর একটা 3 ডাইমেনশনে যদি কোনো ইন্টারাকশন না থাকে তাহলে 3টে ডিগ্রি অফ ফ্রিডম এক্স ওয়াই জেড, ঠিক আছে। আমরা এখানে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তাকে ধরে নিচ্ছি সেটা মোনাটমিক, ঠিক আছে। মোনাটমিক হওয়ার ফলে কি হচ্ছে, তার কোনো রোটেশনাল বা ভাইব্রেশনাল কিছু থাকছে না, বন্ড লেন্থ সেম। তাহলে আমার 3টে ডিগ্রি অফ ফ্রিডম, পার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে আমার হাফ কেটি, এনার্জি হচ্ছে হাফ কেটি। এখানে না এটা টাইপ লেখাটা ভুল আছে, তো ছোট হাতের কে হবে, এটা ছোট হাতের কে বি, যাই হোক বুঝে নাও। তাহলে হাফ কেটি, তাহলে 3টে ডিগ্রি অফ ফ্রিডম, তাহলে 3/2 কেটি প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে। তাহলে সেটা প্রথম গ্যাসটা আছে ইনিশিয়ালি হচ্ছে টেম্পারেচার T1, তার মধ্যে মোল আছে N1। তাহলে এটা হচ্ছে প্রথম গ্যাসের টোটাল এনার্জি, সেকেন্ড গ্যাসের টোটাল এনার্জি, এরপরে হচ্ছে টোটাল গ্যাসের মোল, আর ফাইনাল টেম্পারেচার হচ্ছে TA। কিছু এফ গুপ্তর বই থাকে TFও বলা থাকে, তুমিও বলতে পারো, এখানে নেই, সেখান থেকে আমি TFটা ফাইনাল টেম্পারেচারটা বের করে নিলাম, কিচ্ছু না, এইগুলো কেটে যাবে, 3/2 কেটে গেল, হয়ে গেল। এবার সেক্ষেত্রে আমি টিটা বের করে নিলাম। আচ্ছা, তাহলে আমার কাছে একটা ইকুয়েশন আছে এইটা, দ্বিতীয় ইকুয়েশন আছে এইটা, 3 নম্বর ইকুয়েশন, সরি একটা দুটো, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। এখান থেকে আমি T1টাকে তাহলে কোত্থেকে বের করবো, আগের এক্সপ্রেশন থেকে, ঠিক আছে, এইখান থেকে T1 আর T2টাকে বের করে নেবো। তাহলে সব নিয়ে, সরি T1 বলছি, N1 আর N2টাকে বের করে নেবো। তাহলে N1 N2 বসিয়ে দিলাম, ইয়ে করে নিলাম, তাহলে এই একটা এক্সপ্রেশন এলো। এইবার এটা হচ্ছে তোমার ফাইনাল টেম্পারেচার। তাহলে ফাইনাল টেম্পারেচারে তোমার ইনিশিয়াল দুটো টেম্পারেচার, ইনিশিয়াল প্রেশার, ইনিশিয়াল ভলিউম। কিন্তু তুমি দেখো তোমার কাছে আইডিয়াল গ্যাস বলা আছে, এটা একটা বাউন্ডারি কন্ডিশন। তাহলে PV = nRT, P = nRT/V। তাহলে ফাইনালটা হচ্ছে তোমার কি, ইনিশিয়াল তোমার হচ্ছে এটা কিসের, তুমি ধরলাম টেম্পারেচারের ক্ষেত্রে হচ্ছে, তাহলে প্রেশার মানে কত আসছে, এটা আমি কোন এক্সপ্রেশন থেকে আসছি বলো তো, এটা P = এইখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও nRT/V, nRT/V, ঠিক আছে। তাহলে এখানে P এসে গেল, V এর জায়গায় Vটা বসে গেল, এখানে T এর জায়গায় আমি বসিয়ে দিলাম T1 V1 T1 V1, আর এই গোটা জিনিসটা। তাহলে তোমার এই দুটো এক্সপ্রেশন থেকে আমার রিলেট করে একটু অ্যালজেব্রা আছে মাঝখানে একটা, তারপর তোমার ফাইনাল প্রেশারটা এসে গেল। তাহলে ফাইনাল প্রেশার পেলাম, ফাইনাল টেম্পারেচার পেলাম। আচ্ছা ফাইনাল ভলিউমটা কত, ফাইনাল ভলিউমটা কত, সে একই থাকছে। V1 + V2 বল, হ্যাঁ দেখতে স্যার, পাচ্ছি V1 না + একটু, V2 ফাইনাল ভলিউম হচ্ছে V1 + V2 যুক্ত হয়ে গেল, এই চেম্বার প্লাস এই চেম্বার যুক্ত হয়ে গেল। আগে ভালভ ছিল, ভালভটা উঠিয়ে দিলাম, বুঝতে পেরেছো? ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা
জয়ন্ত এতক্ষণে এলো, ঠিক আছে। A horizontal cylinder closed from one end, এর অঙ্কটা দেখো। A horizontal cylinder closed from one end is rotated with a constant angular velocity omega. ছবিটা হচ্ছে একটা horizontal cylinder আছে, একদিক বন্ধ করা আছে, is rotated about a vertical axis passing through the open end of the cylinder, মানে এই ছবিটা। The outer air pressure is P naught, the temperature is T, and the molar mass. Find the air pressure as a function of temporary distance r from the rotation axis. The molar mass is assumed to be independent of r. ঠিক আছে, এটা কোনো বলার দরকার নেই, কারণ এমটাকে আমি কনস্ট্যান্ট করবো। এবার ভাবো, আমি তোমাকে জাস্ট অঙ্কটা এই দিক বাঁ দিকটা দেখো না, ঠিক আছে, সেই জন্য আমি তোমাদের এই ছবিটা দেখাচ্ছি। এই হচ্ছে তোমার, বেশি বড় হয়ে গেল না, দেখো এই হচ্ছে তোমার সিলিন্ডার, এইখানটা ক্লোজড আছে, এদিকটা ওপেন আছে। এবার তুমি ভাবো, এটা যদি এইদিকে ঘোরে, গ্যাস মলিকিউলগুলোকে যদি আমি ধরি যে তারা ছোট্ট ছোট্ট বল, স্ফেরিক্যাল বলস, তাহলে তারা কি হবে, একটা সেন্ট্রিফিউগাল ফোর্স ফিল করবে, তারা এইদিকে এই কর্নারটার দিকে তোমার সরে আসতে চাইবে, তাই না, ইয়েতে। কিন্তু এইখানে যতটা আসবে, এই পার্টিকেলগুলো যে ফোর্সটা ফিল করবে, ধরো এইখানে একটা মলিকিউল আছে, সে যে ফোর্সটা ফিল করবে এম ওমেগা স্কোয়ার আর, তাহলে আর তো তার ক্ষেত্রে ডিস্টেন্সটা এতটুকু, কিন্তু যেই পার্টিকেলটা এইখানে আছে তার জন্য আরটা হচ্ছে এইটুকু। তাহলে বিভিন্ন পার্টিকেল উইল এক্সপেরিয়েন্স ডিফারেন্ট লেভেল অফ সেন্ট্রিফিউগাল ফোর্স, ঠিক আছে। ওকে, এবার আমি ছোট করে নিই অঙ্কটা, তাহলে বোঝাতে আমার সুবিধা। ঠিক আছে, এখানে বলেছে দেখো, দ্য ফোর্স ইকুয়েশন, এই যে একটা ছোট্ট ডিআর এলিমেন্ট আছে, বুঝতে পারছো, এটা এখান থেকে এত দূর অব্দি আর, এখান থেকে এইটুকু হচ্ছে আর, এইটা হচ্ছে ডিআর, এইটুকু হচ্ছে ডিআর। তাহলে ডিআর এর মাস কত, আগে মাসটা বের করে নিই, ডিএম ধরে নিলাম। তাহলে তুমি যদি ক্রস সেকশন এরিয়া এ হয়, তাহলে ডিএম ইজ ইকুয়াল টু রো এস ইন্টু ডিআর। এস ডিআর হচ্ছে ভলিউম, ইন্টু রো হচ্ছে ডেনসিটি, তাহলে এটা হচ্ছে তোমার মাস। তাহলে মাস ইন্টু আর ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে এবার প্রেশার কত, প্রেশার তুমি জানো, এই সাইডে যদি কি হলো, হ্যাঁ এই সাইডে যদি তুমি একটা লেয়ার রেখে দাও, তাহলে এইখানটায় তোমার যে ধাক্কাটা পড়বে, তাহলে ধাক্কাটা কে দিচ্ছে, সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য গ্যাসগুলো ধাক্কা মারছে। কতটা ধাক্কা, যতটা ফোর্স বা যতটা এরিয়া। যেহেতু এটা একটা ক্রস সেকশন, অঙ্কটা খুব সহজ করা আছে। অঙ্কটা তোমার বলা হচ্ছে একটা সিলিন্ডার, যদি সিলিন্ডার না হয়ে যদি তোমার একটা কোণের মতো ব্যাপার হতো, তাহলে এই সারফেস এরিয়াটা কিন্তু বিভিন্ন জায়গার ক্ষেত্রে পাল্টাতো, তাহলে অঙ্কটা একটু অন্যরকম হতো। ঠিক আছে, আমি এখন সেটা যাচ্ছি না, সিম্পল করার চেষ্টা করছি। তাহলে এই ক্ষেত্রে আসছে, তাহলে ডিএম আর ওমেগা স্কোয়ার বাই এস। ঠিক আছে, এইখান থেকে আমি তাহলে প্রেশারের টার্মসে আমার মাসটাকে আমি বের করছি, যেহেতু রোটেট করছে, তাহলে মাসগুলো তোমার ডিপেন্ডিং আপন দ্য পজিশন ডিস্ট্রিবিউটেড থাকবে। তাহলে দ্য মাস অ্যালং দ্য লেন্থ অফ দ্য সিলিন্ডার, এই লেন্থ বরাবর সব জায়গায় সেম কোয়ান্টিটির মাস থাকবে না, যত আর বাড়বে এই দিক থেকে, আর যত বাড়বে তত তোমার এই পয়েন্টটায় মাসের দিকে আসছে। ঠিক আছে, তাহলে আর ওমেগা পি স্কোয়ার। তোমার ইনিশিয়ালি দেখে মনে হচ্ছে যে আর, তাহলে স্যার আর তো বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি মাসগুলো এখানে কমে যাবে? মাসগুলো কমে না, কারণ এখানে পি আবার একটা ফ্যাক্টর আছে। দেখো তো পি এর সাথে কিভাবে আসে। এবার আমাকে দেখো প্রেশার আমাকে ব্যালেন্স করতে হচ্ছে, তাহলে প্রেশার ইন্টু ভলিউম, তাহলে এটা হচ্ছে পি ইন্টু ভি ইজ ইকুয়াল টু ডিএম। এই ক্ষেত্রে কতখানি মোল আছে, তাহলে ডিএম বাই এম, তাহলে এটা হচ্ছে এন ধরে নিলাম। তাহলে আর টি, পি ইজ ইকুয়াল টু এন আর টি, এটা আমার কার ইকুয়েশন, আইডিয়াল গ্যাস ল। বসিয়ে দিলাম এখানে, জাস্ট রিপ্লেস করছি ডিআর, এসটাকে এস যেহেতু কনস্ট্যান্ট দূরের থেকে কেটে যাবে এস। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে তুমি দেখো ডিপি বাই পি একটা ইন্টিগ্রাল আসবে, পিটাকে যদি এর নিচে এসে গেলাম ডিপি বাই পি, আর এই ক্ষেত্রে তোমার আর ওমেগা স্কোয়ার, এখানে আর ডিআর আছে। এবার তুমি এখানে এইটা দেখে মনে হয়েছিল যে স্যার এটা কিরকম হচ্ছে, যত আর বাড়ছে তত মাসগুলো কমে যাচ্ছে, মাস তো আরো সেন্ট্রিফিউজ মেশিনে যেভাবে হয়, সেন্ট্রিফিউজ মেশিন জানো তো, একটা এরকম যন্ত্র থাকে, এই ভেতরে হোল্ডার থাকে টেস্ট টিউব হোল্ড করার জন্য, এরকম এরকম টেস্ট টিউব থাকে। এবার এই টেস্ট টিউবগুলো হোল্ডার থাকে, একটা রিংয়ের মতো ফুটো ফুটো করা থাকে। এবার এই ভেতরে একটা অ্যাক্সিস থাকে, তলে এখানে মোটর থাকে, দিয়ে ওপরে ঢাকনা লাগিয়ে দেওয়া, দিয়ে পাঁ করে যখন ঘুরলো, তোমার যদি একটা লিকুইড থাকে, তাহলে এর মধ্যে এইখানটায় তোমার জলটা চলে যাবে, এখানে তোমার
লেস ডেন্স আর হাইলি ডেন্স পার্টিকেলগুলো যেগুলো তলের দিকে চলে আসবে। এবার তুমি একটা সিরিঞ্জ ভরে নিলে, বা ওখান থেকে তোমার ওই বলে ওটাকে বুরেট না পিপেট বলে, পিপেট, হ্যাঁ মাইক্রো পিপেট বলে, মাইক্রো পিপেট বলে তুমি একটা, তাহলে তুমি যদি বলো আমি এই সাইজের পার্টিকেলগুলোকে একটা কোলয়েডাল সলিউশন থেকে এক্সপেরিমেন্টালি ভাবো কোলয়েডাল সলিউশন থেকে বের করে আনতে চাই, তাহলে কি করবে, তুমি প্রথমে সেন্ট্রিফিউজ করবে, তুমি তাহলে সিরিঞ্জটাকে ভরে দেবে অতদূর দিয়ে, তারপরে সাকশন করে বের করে নেবে, তাহলে তুমি অলমোস্ট একটা ইউনিফর্ম ডেনসিটির পার্টিকেলগুলোকে তুলতে পারছো। ক্লিয়ার? আচ্ছা, হুম, আচ্ছা, তাহলে সেন্ট্রিফিউজ মেশিনটাও বুঝিয়ে দিলাম কিরকম হবে, ভবিষ্যতে তোমরা যারা বিজ্ঞানী হবে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে পি বাই পি, তাহলে এবার দেখো পি ইজ ইকুয়াল টু আর স্কোয়ার এর সাথে এক্সপোনেনশিয়ালি ডিকে। তার মানে তুমি জানো এদিকে যদি আর হয়, পি এর সাথে পি যদি এদিকে প্লট করা হয়, তাহলে আর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এটা কনস্ট্যান্টলি বেড়ে যাচ্ছে এরকম ভাবে। কিরম ভাবে বাড়ছে, আর স্কোয়ারের সাথে কোয়াড্রেটিক, এর গ্রাফটা কিরম হবে ডেসমোসে আমি পাঠাচ্ছি। এক মিনিট দাঁড়াও, এবং তোমার এই ছবিটা দেখা যাবে, তোমাদের বারবার বলেছে একটা অ্যাপ সবসময় রাখবে, y is equal to e to the power, কোথায় গেল exp টা কোথায়, যাই হোক ছেড়ে দাও, y is equal to e to the power আমি সব সময় m ওমেগা r সব বৃদ্ধি করে দিচ্ছি, তাহলে r স্কয়ার x স্কয়ার, এক মিনিট, e to the power, ঠিক আছে, তাহলে y যদি এইদিকে প্লট করো, প্রেসার যদি এইদিকে প্লট করো, তাহলে ই টু দি পাওয়ার, তাহলে প্রেসারটা হচ্ছে এই রকম বাড়বে, সরি ভুল লিখলাম, এই ছবিটা নয়, একটা সার্টেন ভ্যালু থেকে, কারণ পি জিরো আছে তো, পি জিরো জিরো থেকে হবে না, এই আঁকাটা ভুল হয়েছে, পি জিরো হবে না, তাহলে এইখান থেকে বুঝতেই পারছো এটা পি জিরো, এটা হচ্ছে তোমার পি জিরো, ঠিক আছে, তাহলে পি জিরো ই টু দি পাওয়ার এরম ভাবে বাড়ছে, ঠিক আছে, অলমোস্ট। আচ্ছা এইখানে দেখো, তুমি এটা দেখে কেউ আমাকে বলবে স্যার এটা তো একটা প্যারাবোলিকের মতো, অফকোর্স বল, এটা প্যারাবোলিকের মতো, কারণ এটাকে যদি পি জিরো করো, ওয়ান প্লাস আর স্কোয়ার ধরলাম সম কনস্ট্যান্ট আলফা এ ওয়ান আর স্কোয়ার প্লাস এ টু মানে প্লাস এ টু আর টু দি পাওয়ার ফোর, তাহলে যদি এ টু এ ওয়ান এ টু গুলো আর যদি খুব কম হয়, তাহলে এটাকে অলমোস্ট আমি এটাকে বাদ দিয়ে আর স্কোয়ার নিতে পারছি না, তাহলে পি ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার, তাহলে এটা অফকোর্স এটা আমার একটা প্যারাবোলা হবে, যে ক্ষেত্রে এই ইনিশিয়াল একটা কনস্ট্যান্ট ভ্যালু থেকে হচ্ছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে তোমার বুঝতে হবে যে এইটাকে তুমি, তোমার হয়তো মনে পড়ছে না, তোমার কাছে ডেসমোস নেই, কিরম হবে, হ্যাঁ ক্যালকুলেটর থাকলে তুমি বের করে নিতে পারবে, কিন্তু না হলেও তুমি এটাকে যদি বাইনোমিয়ালি ছোট্ট করে এক্সপ্যান্ড করো ই টু দি পাওয়ার এইটাকে, এবং ফ্যাক্টরগুলো থাকে ওগুলো বাদ দিচ্ছি, তাহলে তুমি এটা থেকে বুঝতে পারবে এটা অলমোস্ট কিছুটা প্যারাবোলিক হবে শুরুর দিকে, ঠিক আছে, স্মল আর এর দিকে এইটুকু প্যারাবোলিক, তারপর এমনিতে প্যারাবোলা হলে এইরকম হয়, কিন্তু এইটা হবে এইরকম চটচট করে উঠবে, তাহলে এটা তোমার এক্সপ্রেশন থেকে আমি বের করলাম ইন্টিগ্রেট করার পর। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, তাহলে এবার 3 নম্বর অঙ্ক, এই এরকম ভাবে পড়ালে অসুবিধা নেই তো? আরে হলে বল। না স্যার। না, কারণ তোরা মেকানিক্সটাকে দেখ, আমি তোদের, দেখ তোরা তো আমার ছাত্র, তোদের ভবিষ্যতের কথা ভেবে আমি বলছি তোদের মেকানিক্সটাকে হ্যাটা করিস না, থার্ড ইয়ারে যারা হয়ে গেছে তারা এমএসসি তে যখন উঠবে একটু ভালো করে পড়ে নেবে, আর যারা ফার্স্ট ইয়ার আছে তাদের হাতে কিন্তু, আর সেকেন্ড ইয়ারে আছে তাদের হাতে কিন্তু এখনো টাইম আছে নিজেদেরকে গুছিয়ে নেবার, সেই ভুলটা যেন করো না, ঠিক আছে, কারণ তোমরা ওই জিনিসটাতে অনেকটা এগিয়ে থাকবে। যাই হোক, আমি আর বেশি বলবো না, অনেকের মেকানিক্স ভালো নাই লাগতে পারে, হ্যাঁ মেকানিক্স হচ্ছে টাফেস্ট পার্ট, সিম্পল বাট টাফেস্ট। এবার তুমি বলো এটা কিরকম। আচ্ছা, প্রুভ দ্যাট পি এ ইজ ইকুয়াল টু এত, এক্ষেত্রে আচ্ছা এ মানে কি,
এ হচ্ছে মোমেন্টাম, এই সরি, হ্যাঁ মোমেন্টাম, না মোমেন্টাম কেন হবে, এটা কি বলেছে, পি এ না, ও আচ্ছা আচ্ছা এরিয়া, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা অঙ্কটা করি, তাহলে প্রেশার ইন্টু এরিয়া ইজ ইকুয়াল টু 1/3 হাফ এম এন ভি স্কোয়ার। হ্যাঁ এটা টু ডাইমেনশন, টু ডাইমেনশনের বলেছে, ও তাই ভাবছি 1/3 এর গল্প আছে, 2 ডাইমেনশন। এই অঙ্কটার জাতীয় একটা অঙ্ক তোমার এবি গুপ্ততে করা আছে। আচ্ছা 1 মিনিট হতো জলটা নিয়েছি। Just hold on. Okay. Okay. Number 1. Two dimension. তাহলে দেখো a molecule in the x direction will have momentum v1 is normal to the face of the cube before collision, ঠিক আছে, ওকে। তাহলে আমার চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে, দেখো চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে, ডেল্টা পি এম আই এক্স আবার মাইনাস এম আই এক্স, তাহলে 2m, এটা আমরা জানি চেঞ্জ ইন মোমেন্টাম। আচ্ছা তাহলে ফোর্স অ্যাক্টিং হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম multiplied by total number of heating in that direction in the time delta t। তাহলে এখানে ডেল্টা টিটা তোমার কতটা হচ্ছে তুমি জানো, যেভাবে তোমরা প্রুফটা করেছিলে, এই যে তোমার চেম্বার ধরো, আমি ছবিটা এঁকে দিচ্ছি, এইখানটা গিয়ে ধাক্কা মারছে, এইখানটা ধরো এই লেন্থটায় যাচ্ছে, এটা হচ্ছে এল ডেল্টা টি টাইমে, তাহলে তোমার এই ক্ষেত্রে ডেল্টা টিটা হচ্ছে কোন স্পিডে যাচ্ছে, ভি আই এক্স এ যাচ্ছে, তাহলে ডেল্টা টি মানে হচ্ছে এল বাই ভি আই এক্স বসিয়ে দিলাম এই ক্ষেত্রে। আচ্ছা এবার তুমি এখানে বললে স্যার টুটা এলো কেন, এই যে গিয়ে ধাক্কা খেয়ে ফিরে আসছে, এল ডিস্টেন্স যাচ্ছে, এল ডিস্টেন্স ফিরে আসছে, তাহলে 2l হলো। এবার যদি তুমি গোটাটাকে লেন্থ ধরো তাহলে লেন্থ হয়ে গেল। সিমিলারলি তোমার হচ্ছে এক্সার্টেড অন দ্য কন্টেনার বাই দ্য মলিকিউল হচ্ছে তোমার কত, এম এন ভি আই এস স্কোয়ার, প্রেশার এক্সার্টেড অন দ্য ওয়াল অফ দ্য কন্টেনার বাই দ্য মলিকিউল, তাহলে প্রেশার যদি হয় তাহলে এটা হচ্ছে ফোর্স, তাহলে ফোর্স বাই এল স্কোয়ার, যদি আমি এটা ডাইমেনশন ধরি এল বাই এল যদি ধরি তাহলে এল স্কোয়ার, তাহলে এল কিউব হয়ে গেল। সো দ্য প্রেশার ইন দ্য এক্স ডাইরেকশন ইজ এক্সপেক্টেড বাই অল গ্রুপস, ইন দ্য এক্স ডাইরেকশন এক্সপেক্টেড বাই অল গ্রুপ, মানে গোটা পার্টিকেলের যতগুলো আছে আই আই পার্টিকেল ছাড়া সব করা, তাহলে সাম আপ করছি, তাহলে অ্যাভারেজ ভ্যালু বের করতে গেলে আমার যেহেতু এনআই আছে, অ্যাভারেজ ভ্যালু করতে গেলে টোটাল নাম্বার ডেন্সিটি দিয়ে ভাগ করলাম, দিয়ে এই ফ্যাক্টরটা এলো। Now for the two dimensional গল্প, এমনিতে 3 ডাইমেনশন হয় ভি স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার প্লাস ভি জেড স্কোয়ার, এক্ষেত্রে এই দুটোর গল্প। তাহলে যদি আমার আইসোট্রপিক হয়, যে আমার কোনো চয়েস নেই ভাই, এখানেও এইটাকে আমি যদি এক্স বলি, এটাকে ওয়াই বলি, আমি যদি আরেকজন বললো না আছে এটাকে আমি ওয়াই বললাম, এটাকে এক্স বললাম, আমার কোনো অসুবিধা নেই। তাহলে এই দুটো ডাইরেকশন হচ্ছে হোমোজেনাস আইসোট্রপিক, হোমোজেনাস না আইসোট্রপিক। তাহলে ভি ওয়ান স্কোয়ার মানে যেটা আমরা করি, এটাকে একটা কন্ডিশন বলে, কি বলে এ প্রায়ারি না কি বলে, যাই হোক ভুলে গেলাম, মানে দুটো ইকুইভ্যালেন্ট। তাহলে ভি স্কোয়ার বাই 2 এখান থেকে বসিয়ে দিলাম, সাবস্টিটিউট করে দিলাম, পি এক্সটাকে এখান থেকে সাবস্টিটিউট করলাম, এখানে দেখো এই অ্যাভারেজ ভ্যালুটাকে আমি এখান থেকে বের করে নিলাম, এই ভ্যালুটা হচ্ছে এন ভি এক্স স্কোয়ার, ভি এক্স স্কোয়ার মানে এইটা, তাহলে এই ক্ষেত্রে তোমার এই গোটা জিনিসটা মানে কত হচ্ছে এন ভি স্কোয়ার বাই 2, তাহলে এখানে হচ্ছে এম বাই এল কিউব এন
এর কিউব বদলে এক মিনিট। ওহো, সরি সরি, এটা তো প্রেশারটা। তাহলে এখান থেকে ভ্যালুটা বেশি নিলাম, বসিয়ে নিলাম। তাহলে এম বাই ভি স্কোয়ার, এই ক্ষেত্রে তোমার ওই ভ্যালুটা যখন বসছো, তাহলে পি ইজ ইকুয়াল টু এম বাই এ ইন্টু এন। এবারে এন মানে হচ্ছে টোটাল এন বাই এ, এই ক্ষেত্রে হচ্ছে এন বাই এটাকে তোমার বলা হচ্ছে টু ডাইমেনশনে তোমার ডেনসিটি, এমনি থ্রি ডাইমেনশন এন বাই ভি হলে তোমার সেটাকে তুমি ডেনসিটি বলো। এই ক্ষেত্রে এন বাই এটাকে তুমি ডেনসিটি বলবে, কিন্তু এটা ডিনোট করবো আমরা জেনারেলি সিগমা দিয়ে। এই বইয়ে এটাকে ক্যাপিটাল এন দিয়ে বলেছে, ঠিক আছে? জেনারেলি আমরা সিগমা দিয়ে বলে থাকি, মনে পড়ে? আর ওয়ান ডাইমেনশনাল হলে কি বলে সিগনিফাই করি জানা আছে? লামডা, লামডা, সিগমা অথবা রো। ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশন, থ্রি ডাইমেনশনাল বলি না এরকম ডেনসিটিকে আমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা বসি। নাও দ্য কাইনেটিক ইন্টারপ্রিটেশন অফ দ্য টেম্পারেচার। কাইনেটিক ইন্টারপ্রিটেশন এটা ছোটবেলার জিনিস, আমি বেশি বলছি না। যে মনে রাখবে, টেম্পারেচার ইজ দ্য এক্সটার্নাল ম্যানিফেস্টেশন অফ দ্য টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম, অফ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম, ঠিক আছে? তাহলে একটা সিস্টেমের তাহলে বাই ভার্চু অফ ইস পজিশন অ্যান্ড বাই ভার্চু অফ ইস মোমেন্টাম, ঠিক আছে? তোমার বাই ভার্চু অফ ইস পজিশন অ্যান্ড ভার্চু অফ ইস মোশন, দু রকম এনার্জি হয়, পোটেনশিয়াল অ্যান্ড কাইনেটিক এনার্জি। তাহলে এই ক্ষেত্রে কাইনেটিক এনার্জিটার কথা আমি বললাম। তাহলে দেখো প্রেশার আমার এক্ষেত্রে আসছে 2/3, এরকমভাবে প্রেশার ইজ ইকুয়াল টু 1/3, এটা আমরা জানি। তাহলে হাফ দিয়ে আর 2 দিয়ে গুণ করে নিলাম, তাহলে 2/3 এনি। এটা একটা প্রুফ আছে, স্কুলে আসতো বোধহয়, 12 ক্লাসে এসেছিল, ঠিক আছে? তাহলে পিভি ইজ ইকুয়াল টু, তাহলে টোটাল পিভি, তাহলে প্রেশার, total pressure of the in the system is 2/3 n times the average kinetic energy of the system. তাহলে average kinetic energy এখানে বেরিয়ে গেল 3/2 kT। আচ্ছা, মনে রাখতে হবে এই ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা অ্যাবসলিউট টেম্পারেচার, ওই সেন্টিগ্রেড ফারেনহাইট ওইসব গল্প না, ঠিক আছে? মনে রেখো, এটা ফার্স্ট ইয়ারদের জন্য বিশেষ করে বললাম। আচ্ছা, এরপর একটা অঙ্ক। আমি কিন্তু কনসেপ্টগুলো কোয়েশ্চেন ধরে ধরে ক্লিয়ার করছি। কারো যদি এখানেও অসুবিধা থাকে যে আমার স্যার থিওরি সব পড়া আছে, আমার কিছু লাগবে না, আমি আপনি ডাইরেক্ট অঙ্কে যান, ফ্যাট করে এখানে ধরবো, অঙ্কতে চলে আসবো, কি করবো? স্যার পড়া নেই, হ্যাঁ, এগুলো পড়া নেই। একজন বললো জয়ন্ত, আর না স্যার, আগেরটাই ভালো ছিল। হ্যাঁ স্যার, এবার থিওরি গুলো স্যার করিয়ে দিন, কি? তো আর একবার বলে দিন, তখন সে হড়বড়ে আর কি এগুলো গোটাটা কমপ্লিটও হয়নি। তার মানে দেখ তোরা কত ফাঁকি মেরেছিস। করোনা বাজারে এসে গেছে, সিস্টেম ফেল করেছে, টিচাররা পড়ে উঠতে পারেনি, তোরা ফাঁকি মেরেছিস, কি অবস্থা। তাহলে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিল ওদের অবস্থা ভাব কি হবে। যাই হোক, গড হেল্প দেম। Is it possible to treat the electromagnetic radiation in container whose wall is mirrored as a gas or particle photon with a constant speed c and whose energy is related to the momentum p which is directed parallel to the velocity is equal to pc? আচ্ছা, এইটা কিন্তু আমি রেডিয়েশনের গল্প, এটা কিন্তু রিলেটিভিটি থেকে আসে, ঠিক আছে? এটা কিন্তু রিলেটিভিটি থেকে নিয়ে আসছে, কিন্তু তোমাদের এটা ধরে নাও। So that if the container is full of radiation, আচ্ছা হঠাৎ বলে দিই, রেডিয়েশনে তোমাদের কার্চফের পরে একটা নোট দিয়ে দেবো, হ্যাঁ? কার্চফস একটা কার্চফস থিওরি আছে অফ রেডিয়েশন, এটা আমি একটা নোট দিয়ে দেবো, একটু পড়ে নিও, ঠিক আছে বস? এটা না হলে তোমরা বইয়ে কোথাও পাবে না ঠিকঠাক গুছিয়ে, কোনো একটা বই আছে জেনারেলি, যাই হোক আমার মনে করছে না কোন বই আছে, হোয়াট এভার, আমি খুঁজে একটা বানিয়ে দিয়ে দেবো। তাহলে প্রেশার হচ্ছে 1/3 mv², এইখানে। তাহলে ফোটন, তুমি ফোটন হচ্ছে লাইটের পার্টিকেল, তাহলে তার স্পিড হচ্ছে v = c। তাহলে প্রেশার হচ্ছে 1/3 n p × c, কারণ p × c মানে হচ্ছে কি বলো? p × c মানে কত? আরে এখান থেকে তো এলাম 1/3 mnc², এখানে 3 টাকে ঢুকিয়ে নিলাম, এখানে m টাকে ঢুকিয়ে নিলাম, তাহলে m × v হচ্ছে মোমেন্টাম, তাহলে মোমেন্টাম ইনটু v, তাহলে এর ক্ষেত্রে মোমেন্টাম হচ্ছে, এটাকে বলে দিয়েছে ক্যাপিটাল পি, এখানে ছোট পি ক্যাপিটাল পি সব মিশিয়ে দিয়েছে, এটা ছোট হাতের পি হবে, ছোট হাতের পি ইনটু সি। তাহলে ক্যাপিটাল পি ইজ ইকুয়াল টু
1/3 n by v into pc, তাহলে pv is equal to 1/3 npc। আচ্ছা npc টা কি? ই হ্যাঁ, টোটাল npc মানে কি? মোমেন্টাম ইনটু ভেলোসিটি, স্পিড অফ লাইট। এনার্জি। তাহলে রেডিয়েশনের এনার্জি হচ্ছে ই, তাহলে পিসির জায়গায় আমি ই বসিয়ে দিচ্ছি, তাহলে পিসি ই হয়ে গেল। তাহলে এন ইন্টু ই, এন ইন্টু ই মানে কি? হোয়াট ইজ এন ইন্টু ই? টোটাল এনার্জিটা। টোটাল Total এনার্জি অফ দ্য energy. সিস্টেম। ভেরি গুড। তাহলে টোটাল পার্টিকেল ইন্টু অ্যাভারেজ এনার্জি, তাহলে টোটাল এনার্জি পিভি ইজ ইকুয়াল টু 130। না তো ম্যাক্সওয়েলস বোলজম্যান। ঠিক আছে, তাহলে ম্যাক্সওয়েল বোলজম্যান চলে এলাম। আমি তো আজকে গোটা টাটাল তোমার শোনো, আজকে তাহলে কাইনেটিক থিওরিটা আমি রিভাইজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? থার্মোডাইনামিক্সে পরের দিন ঢুকবো, ওকে? হ্যাঁ স্যার। তাহলে তোমাদের হ্যাঁ স্যার। ভালো হবে। তাহলে ম্যাক্সওয়েল বোলজম্যান ল তোমরা জানো কি? প্রুভ আর করছি না, হ্যাঁ, আমি কিন্তু জাস্ট দুটো জিনিস বলে দিচ্ছি। এফটাকে কি বলে? এফটাকে বলে ডিস্ট্রিবিউশন ফাংশন, ঠিক আছে? এফ এর প্রুফটা আসছে, এখন গোটা প্রুফ করে দিয়ে একেবারে এফ বেরোলো এইটা। এই তিনটেকে যখন জুড়ে নিচ্ছি তাহলে 3 ডাইমেনশনে আমার এই গল্পটা আসছে। তাহলে এফটাকে বলা হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। এখানে এই বিটা, হ্যাঁ, বিটার ভ্যালু কত? 1/kt. ঠিক বলছো? 1/8। না, m by 2kt। মনে করার চেষ্টা করো তো, বিটা ভি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2kt ছিল না? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে এটা m by 2kt, এই বিটা। তুমি যেটা বলছো ওটা হচ্ছে 1/kt, ওটা হচ্ছে আমাদের বারবার লাগে। তাহলে ডিটারমিনেশন অফ ভ্যালু, এখান থেকে আমার ভ্যালুটা বেরোলো। বিটার ভ্যালু এখানে অনেক ক্যালকুলেট করে বিটার ভ্যালুটা কোথায় এলো? ধর, বিটার ভ্যালুটা কোথায় এলো? হ্যাঁ, m by 2kt। আমি নিচে দেখিনি, না দেখেই বললাম, কিন্তু ঠিক আছে, 2kt। তাহলে এটা প্রুফটা দেয়া আছে, তোমাদের বইও পড়া আছে। এখন আর নতুন জায়গা থেকে পড়তে চাও না, যেখান থেকে তোমরা পড়েছো সেখান থেকেই পড়ে নেবে। আরএমএস ভেলোসিটি আমাকে কেউ একজন শুরুর দিকে বললো 3RT/m। ডেফিনেটলি এখানে আমি তারপর দেখিয়ে দিলাম, সেটা হচ্ছে মোলার ক্ষেত্রে। যদি মোলার মাস থাকে আমার কাছে, তাহলে মোলার গ্যাস কনস্ট্যান্ট আর দেবো, আর যদি এক একটা দেওয়া থাকে তাহলে 3 kBt/m। m হচ্ছে ইন্ডিভিজুয়াল মাস অফ দ্য মলিকিউল। তাহলে এক্ষেত্রে হলো এটা হচ্ছে আরএমএস ভেলোসিটি, এটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, আর আরেকটা হয় অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি কোথায়? এখানে দেয়নি না, অ্যাভারেজ ভেলোসিটি এখানে করেনি। তোমরা জানো অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে 8kt/πm আন্ডার √/. দিয়েছে না? ও আচ্ছা, দিয়েছে তো, ঠিক আছে। তাহলে তিনটে ভেলোসিটি বলে দিয়েছে। তাহলে তিনটে যদি আমি প্লট করি, তাহলে কোনটা ম্যাক্সিমাম? 3 থেকে 2 ছোট, এটা জানি। আর 8/π মানে কত? 2 পয়েন্ট সামথিং। তাহলে এক্ষেত্রে হচ্ছে 2 পয়েন্ট সামথিং। তাহলে 8/π আলটিমেটলি kT/m সকলের কম আছে। তাহলে এটা হচ্ছে তোমার মোস্ট প্রবাবল ভেলোসিটি, তার থেকে বেশিকে অ্যাভারেজ ভেলোসিটি, তার থেকে বেশি হচ্ছে আরএমএস ভেলোসিটি। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, এটা কি করে বের করতে হয় সেটা দেখিয়েছি মোস্ট প্রবাবল। আচ্ছা আচ্ছা, এবার তোমায় আমি একটা বললাম, আমি একটু নন ম্যাক্সওয়েলিয়ান ডিস্ট্রিবিউশন দিলাম, নন ম্যাক্সওয়েলিয়ান একটা ডিস্ট্রিবিউশন দিলাম। তাহলে তার ক্ষেত্রে আমার মোস্ট প্রবাবল ভেলোসিটিটা কি করে বের করে? ডি আর ডিভি করলেই জিরো হবে। যেখানে জিরো হবে সেখান থেকে আমি মোস্ট প্রবাবল ভেলোসিটিটা পাবো, কোন ফাংশনের কোন ভেলোসিটির কোন ভ্যালুর জন্য। ওকে, হ্যাঁ স্যার। write down the expression of energy distribution function for Maxwellian gas between E and E plus D. আচ্ছা, এটা তো তোমাদের প্রুফ করা আছে বোধহয়, তাই না? হ্যাঁ স্যার। দেখো ওইখানে আমি তাহলে তোমাদেরকে কিভাবে করলাম, আমরা যেমন ভেলোসিটি ভি থেকে ভি প্লাস ডিভির মধ্যে ভ্যালুটা আমার কত থাকছে পার্টিকেলটা আমি এফ অফ ভি দিয়ে বের করলাম, তেমনি ওখান থেকে আমি করা যেতে পারে ই থেকে ই প্লাস ডি এর মধ্যে। তাহলে এটা এফ অফ ই, ঠিক আছে? এফ অফ ইটা করে গেলে কিছুই না, ওই ভি স্কোয়ারটাকে ইন টার্মস অফ এনার্জি করবে। তাহলে ই ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, যেখানে হলো
তাহলে ডিভিটাকেও রিপ্লেস করেছে, তাহলে এফ ভি ডিভি ইজ ইকুয়াল টু কিছুই না, ওই টার্মগুলোকে ইন টার্মস অফ ভেলোসিটি ছিল ওগুলোকে এনার্জি টার্মসে এনেছে। ঠিক আছে, এটা একটা এনার্জি টার্মস, এটা একটা এনার্জি টার্মস, সাথে যে কনস্ট্যান্ট থাকবে কেটে কুটে গিয়ে এই যে এটার সাথে একটা কনস্ট্যান্ট থাকবে √2m, এই 2m কেটে যাবে, দিয়ে গল্পটা এসে গিয়ে তোমার ডিস্ট্রিবিউশন ফাংশনটা হচ্ছে এইটা ইন টার্মস অফ ভেলোসিটি, পরীক্ষা হলে আসে। তাহলে এখানে দেখো ইট ইজ প্রপোর্শনাল টু e টু দি পাওয়ার মাইনাস ই সাম কনস্ট্যান্ট, ঠিক আছে, ধরলাম β1 ইন্টু ই ইন্টু ই টু দি পাওয়ার হাফ। এই ই টু দি পাওয়ার হাফ ফ্যাক্টরটা যখন ই এর ভ্যালু খুব ছোট, মনে রাখবে যখন ই এর ভ্যালু খুব ছোট তখন এই টার্মটা ডিটারমাইন করে, যখন ই এর ভ্যালু খুব বেশি তখন এই টার্মটা মতো করে এই ফাংশনটা বিহেভ করে এফ ই। তাহলে তোমরা একটা হোমওয়ার্ক দিলাম, নোট করো, এই ফাংশনটাকে প্লট করবে। তোমরা যে যা সিমুলেশন জানো, কোড জানো, কম্পিউটার জানো, সি ফরট্রান যা যা জানো তাই দিয়ে করবে। ঠিক আছে, নোট করে রাখো। ওকে, সরি। ওকে, তাহলে অ্যাভারেজ ভ্যালুটা এখান থেকে বের করলো। আচ্ছা, অ্যাভারেজ ভ্যালু নিয়ে কোনো লাফানোর কিছু নেই, কারণ তুমি জানো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার ইউনিট বডি কত হয় 3/2 কেটি, আর অ্যাভারেজ এনার্জি স্কোয়ার মানে স্কোয়ারের অ্যাভারেজ, অ্যাভারেজ এনার্জি স্কোয়ার না, স্কোয়ারের অ্যাভারেজ হচ্ছে কত 15/2 কেটি। এই দুটো প্রুফ তোমাদেরকে করতে দেবো, নেক্সট দিন যদি না পড়ো তখন আমি জিনিসটা দেবো। তাহলে মনে রাখো, খাতায় লেখো। আমি বলেছি কিন্তু আমার কাছে ক্লাসে কিন্তু মোবাইল নিয়ে বাগানে বসে ক্লাস হবে না, একটা খাতা পেন অ্যাটলিস্ট রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা নোট করে রাখো। যদি তোমার এফ ভি দেওয়া থাকে তাহলে সেখান থেকে এফ ই বের করবে, ই বের করবে, ই স্কোয়ার বের করবে, ই কিউব বের করবে। না, কেউ যদি এর মধ্যে স্ন্যাপশট নিয়ে থাকে তারও হবে না, ই কিউব নেই। আচ্ছা, রাইট অন দ্য এক্সপ্রেশন অফ এনার্জি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এনার্জি ডিস্ট্রিবিউশন ফাংশন দেওয়া আছে এক্ষেত্রে বিটুইন, এদের কিছু নেই, এদের কিছু নেই, এক্সাম্পল এগুলো সব দেওয়া আছে, মিন স্পিড এগুলো বের করা আছে। আচ্ছা, এবার আমি রিয়াল গ্যাসে ঢুকছি। তাহলে 1 ঘন্টা আমরা আইডিয়াল গ্যাস কাইনেটিক থিওরি পড়ালাম, নাও গেটিং ইনটু রিয়াল গ্যাস। এখানে রিয়াল গ্যাসের মধ্যে তোমরা কয়েকটা জিনিস আগে পড়ো। অ্যান্ড্রুজ এক্সপেরিমেন্ট পড়েছো, অ্যামাগার্স এক্সপেরিমেন্ট পড়েছো, অ্যামাগার্স কার্ভ পড়েছো, আর কি কি ছিল, অ্যান্ড্রুজটাই ছিল। ঠিক আছে, এইটুকু তোমাদের বই। এবি গুপ্তর বই খুব সুন্দরভাবে লেখা আছে, এবি গুপ্তর বইটা পড়তে পারো। আচ্ছা, নাও above a temperature of about T is equal to 40, the carbon dioxide resembles that of ideal gas. As the temperature is lower, the isotherm exhibits distortion which gradually increases. আচ্ছা, এই গ্রাফটা একটু ছোট করে দেখায়, হ্যাঁ, তাহলে তোমরা গ্রাফটার সাথে রিলেট করতে পারবে। অ্যান্ড্রু কোন গ্যাসের উপর নিয়ে কাজ করেছিল? কার্বন ডাইঅক্সাইড। ভেরি গুড। তাহলে ও অবজার্ভ করেছিল কি, above a temperature T is equal to 48 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে the carbon dioxide gas resembles to the real gas. তাহলে রিয়াল গ্যাসে তোমার কি হয়, যদি রিয়াল গ্যাসে তোমার থাকে PV is equal to nRT, তাহলে যদি একটা টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, ধরলাম 50 ডিগ্রি সেন্টিগ্রেড, 48 এর থেকে বেশি, তাহলে এটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, n কনস্ট্যান্ট, তাহলে P ইন্টু ভি কনস্ট্যান্ট। P ইন্টু ভি তাহলে কিসের ইকুয়েশন? xy কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। কি কোন কোঅর্ডিনেট জিওমেট্রিতে এই গ্রাফটাকে কি বলে? হাইপারবোলা। কার হাইপারবোলা? আমার না তো, বা কি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আচ্ছা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা কেন বলে রে? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা কেন বলে রে? বল, প্রশ্ন করেছি, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা কেন? কেন প্রশ্ন করেছি, বল, উত্তর দে। আমার মুখ হাঁড়ির মতো হয়ে গেছে, তোর একটু উত্তর দিতে পারছিস? এই পৃথা, তুই থার্ড ইয়ারে পড়িস, বল, থার্ড ইয়ার হয়ে গেছে বোধহয়, গ্র্যাজুয়েট হয়ে গেছিস, বল রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা কেন বলে?
এমনি এমনি বলে রেক্ট্যাঙ্গুলার, আমি তো ট্রায়াঙ্গুলার হাইপারবোলা বলতাম, ট্রায়াঙ্গুলার, তাহলে অসুবিধা হতো কিছু? জয়ন্ত কেন বলে? ভগবান, কেউ জানিস? ভয় বলছিস না, কেউ জানিস? কাহে রে ভাই বল। না স্যার। এই জন্য বলি আমার টিচার ভাগ্য খুব ভালো, যে যা বলতো আমি সব শুনে নিতাম। এক্স অ্যাক্সিস, তাও তোরা আমার ক্লাস কম করিস, তোরা ভাবিস স্যার আমাদেরকে কঠিন পড়াচ্ছে, বাস কিছু জায়গায় আসতে গেলে তো কিছু খাটতে হবে। এরকম হচ্ছে গ্রাফ। এবার যদি আমি এইখান থেকে, হোয়াট ইজ দ্য গ্রাফ? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা হাইপারবোলার ডেফিনিশন কি ছিল বাংলাতেই বল? বা হাইপারবোলা হচ্ছে সেই সমস্ত বিন্দুর সঞ্চার পথ যা এই ইকুয়েশনটিকে, এই সমীকরণটিকে সিদ্ধ করে। ইট ইজ দ্য লোকাস অফ অল পয়েন্ট স্যাটিসফাইং দ্যাট ইকুয়েশন, তাই তো? বাংলাতেই বললাম, সঞ্চার পথ, মনে পড়ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম। এর এক্স কোঅর্ডিনেট এইটা, ওয়াই কোঅর্ডিনেট এইটা, এস কোঅর্ডিনেট এইটা, ওয়াই কোঅর্ডিনেট এইটা, এস কোঅর্ডিনেট এইটা, ওয়াই কোঅর্ডিনেট এইটা, এর এস কোঅর্ডিনেট এইটা, ওয়াই কোঅর্ডিনেট এইটা। এই সব কটা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করছে। তাহলে আমি যদি এখান থেকে রেক্ট্যাঙ্গুলগুলো এইটার আমি যদি করে দিই, এইটার যা এরিয়া হবে, ঠিক আছে, এই হলুদটারও তাই এরিয়া হবে, বলে দিলাম। ঠিক আছে, তারপরে এই সবুজটারও সেম এরিয়া হবে। তাহলে এই পয়েন্টের যতগুলো, ওখান থেকে এই সবকটা পয়েন্টকে নিয়ে যদি আমি একটা রেক্ট্যাঙ্গেল, পয়েন্টটাকে নিয়ে আর এই দুটো অ্যাক্সিসকে নিয়ে যদি একটা রেক্ট্যাঙ্গেল ডিজাইন করি, মানে এই পয়েন্ট অরিজিন, এই পয়েন্ট অফ অবজারভেশন, তার প্রজেকশন অন দ্য এক্স অ্যাক্সিস, তার প্রজেকশন অন দ্য ওয়াই অ্যাক্সিস, যে পয়েন্ট, এই চারটে পয়েন্ট নিয়ে যদি আমি রেক্ট্যাঙ্গেল আঁকি, সবকটার এরিয়া সেম হবে, তাই এটাকে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলে। ঠিক আছে, আর ভুল হবে কোনোদিন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একটা থ্যাঙ্কস দে, স্যার একটা নতুন জিনিস জানালো। হ্যাঁ ঠিক স্যার। আছে, থ্যাংকস স্যার। তাহলে আমার ক্লাসে বাকিদেরকে বলবি স্যার তোদেরকে না পেয়ে খুব ক্ষুব্ধ। হুম, ওকে 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 ওকে। তাহলে 2 নম্বর, তাহলে এইখানটায় দেখতে পাচ্ছ এটা একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার মতো ফলো করছে, আইডিয়াল গ্যাসের যেমন হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, তাহলে 48-এর থেকে বেশি হলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। কিন্তু যেই টেম্পারেচার কমাতে হচ্ছে এখান থেকে টাচ করতে, আস্তে আস্তে এই জায়গাটায় আসছে একটা স্ট্রেট লাইন নামছে অলমোস্ট, তারপর একটা 31 ডিগ্রি, তাহলে 31.4 ডিগ্রিতে, মানে এই পয়েন্টটাতে এই যে আইসোথার্ম আছে, আইসোথার্ম মানে হচ্ছে, isotherm is a process in which the temperature is kept constant. If we plot it in an indicator diagram, এটা হচ্ছে আমার ইন্ডিকেটর ডায়াগ্রাম, পিভি, এটাকে ইন্ডিকেটর ডায়াগ্রাম বলে, তাহলে যে কার্ভটা হয় ফর এ কনস্ট্যান্ট টেম্পারেচার সেটাকে বলা হয় আইসোথার্ম। কনস্ট্যান্ট প্রেসারের জন্য যেটা হয় সেটাকে বলা হয় আইসোবার। কনস্ট্যান্ট ভলিউমের জন্য যেটাকে বলা হয় সেটাকে হচ্ছে আইসোকোর। আর অ্যাকর্ডিংলি প্রসেসগুলোকে বলে আইসোকোরিক প্রসেস, আইসোথার্মাল প্রসেস, আইসোবারিক প্রসেস। আর একটা প্রসেস আছে, কি প্রসেস? অ্যাডিয়াবেট। অ্যাডিয়াবেটিক অ্যাডিয়াবেটিক, প্রসেস। ভেরি গুড। অ্যাডিয়াবেটিক আর একটা নাম আছে, কি? আইসেনথ্যালপিক প্রসেস। আইসো এনথ্যালপি, কারণ এনথ্যালপি মানে হচ্ছে টোটাল এনার্জি, ইউ প্লাস পিভি, এটাকে টোটাল এনার্জি। ঠিক আছে, তাহলে এনথ্যালপি এটাকে এইচ এর মতো, এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস এন, বুঝতে পেরেছো? এটাকে টোটাল এনার্জি বলে। তাহলে অ্যাজ দ্য টেম্পারেচার ইজ লোয়ার ফার্দার দ্য কিঙ্ক, যেটা একটা ছিল, কিঙ্কটা আস্তে আস্তে চওড়া হচ্ছে, দিয়ে আবার এরকম এরম নামছে, এরম একটা জায়গায় কিছু জানি না, তারপর আবার এরম ফল করছে। তাহলে এই জায়গাটা আনএক্সপ্লেইনড। এই জায়গাটা হচ্ছে আইডিয়াল গ্যাস, এইখানটা হচ্ছে আইডিয়াল গ্যাস, এ টু বি, যা বাবা, এ টু বি আইডিয়াল গ্যাস, তারপরটা আমি জানি না, আর তারপর বি টু সি, সো দ্যাট দ্য লিকুইড ভেপার কোএক্সিস্ট, এখানে একটা কনডেনসেশন হচ্ছে প্রসেসটা,
আর সি দ্য গ্যাস ইজ কমপ্লিটলি লিকুইড ফেজ, তাহলে আইডিয়াল গ্যাসের কনসেপ্টটা আর থাকবে না। তাহলে যতই প্রেসার বাড়াও ওর ভলিউমের কোনো অদলবদল হবে না। লিকুইডের যেটা হয়, লিকুইড ইজ ইনকম্প্রেসিবল, এটা আইডিয়াল লিকুইড ইজ ইনকম্প্রেসিবল। তাহলে যতই তুমি প্রেসার বাড়াও তাহলে তার ভলিউম চেঞ্জ হবে না। তাহলে ভলিউম এখানে এসে গেল, প্রেসার যতই বাড়াও ভলিউমটা এই ভ্যালুই থাকছে, এইটুকুই থাকছে। ওকে, তাহলে কনক্লুশন কি? Andrews curve থেকে the temperature in which it becomes possible to liquefy a gas under compression is known as critical temperature. ক্রিটিক্যাল টেম্পারেচার, তাহলে একটা টার্ম আসছে ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে ক্রিটিক্যাল কেন বলা হচ্ছে? খুব জটিল সে না, সায়েন্সের টার্মসে যেখানে কোনো একটা কার্ভ যখন তুমি প্লট করছো, কোনো একটা কার্ভেচারের চেঞ্জ আসে, সেই পয়েন্ট অফ ইনফ্লেকশনকে তোমার ক্রিটিক্যাল জেনারেলি বলা থাকে। ডেফিনেটলি দ্যাট হ্যাজ গট সার্টেন input or certain features in which are required to determine whether it is a critical point or not. সেই অত ডিটেলসে যাচ্ছি না। তাহলে তোমার যদি এইখানে বড় করো কোনো ফাংশন যদি প্লট করো, ধরো প্রেসার এজ এ ফাংশন অফ ভলিউম, তাহলে dp/dv এটাও 0 হবে, আর d2p/dv2 এটা গ্রেটার দ্যান লেস দ্যান 0 হবে, অথবা নাকি 0 হবে। গ্রেটার দ্যান লেস দ্যান দুটোই হতে পারে, ডাজন্ট ম্যাটার। ওটাতে একটা পয়েন্ট, তাহলে এটাও 0 হবে, সেকেন্ড ডেরিভেটিভটাও 0, একটা পয়েন্ট তো, ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে আচ্ছা, এটা পড়ে নেবে বাড়িতে, এখন ছেড়ে দাও। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট। তাহলে আমি আগে কি ধরেছিলাম আইডিয়াল কেসে শুরুর দিকে আজকে, যে দেয়ার আর পয়েন্ট মাসেস, দে ডু নট অকুপাই এনি ভলিউম, দে ডু নট এক্সার্ট নো ভলিউম, নো এক্সার্ট অফ ফোর্স। তাহলে ফোর্স অ্যাপ্লাই করছে না, ভলিউম থাকছে না। তাহলে এইটাই দুটো কন্ডিশন দিবেন, যদি এই দুটো কন্ডিশনে আমার ভুল ধরা হয়েছিল, খুব আইডিয়াল একটা অ্যাপ্রক্সিমেশন হুইচ ইজ নট ভ্যালিড। তাহলে একটা সার্টেন ভলিউম আছে, সেই ভলিউমটা হচ্ছে ভি, আর এই ইন্টারাকশন হয় সেটা হচ্ছে পার মলিকিউল হচ্ছে a/v²। এবার যদি তোমার এনখানা মলিকিউল থাকে তাহলে a(n²/v² হয়, আর ততগুলো তোমার n মোল যদি থাকে তাহলে nb হবে তোমার ভলিউম অফ দ্য গ্যাস ইন অরিজিনাল। ওকে, গ্যাস ইন অরিজিনাল, ফাইন। তাহলে এই দুটো কারেকশন কেন আসছে তোমরা জানো। আচ্ছা, তোমরা ওই প্রুফটা কিন্তু করে নিও, হ্যাঁ, v মাইনাস বি করে করে v মাইনাস nb দিয়ে যে প্রুফটা ছিল, এটা ভ্যান ডার ওয়ালের প্রুফটা একবার দেখে নেবে। তাদের জন্য বলছি যারা গ্র্যাজুয়েশন এখনো পড়ছো, থার্মোডাইনামিক্স এখনো আছে, তাদের পরীক্ষা হয়তো আসতে পারে। আর বাকিরা কেন দেখবে, তাহলে ক্লিয়ারটা থাকবে মাথায় কোন অঙ্কটা কিভাবে ডিল করতে হবে। নাও দ্য অ্যাজাম্পশন ফর এ রিয়েল গ্যাস, the gas molecules are of finite size, of course finite size, এক পার মলিকিউলের ভলিউম হচ্ছে b। আচ্ছা, এই bটা কি মনে আছে? 3b is equal to critical The volume। volume correction. হ্যাঁ, bটা হচ্ছে ভলিউম কারেকশন, আর ক্রিটিক্যাল ভলিউম হচ্ছে 3 times b। there are weak interaction forces, weak interaction force আছে, খুব স্ট্রং না। স্ট্রং হলে তারা আমি আগেই উইক বলেই আমি আইডিয়াল কেসে সেটাকে ইগনোর করেছি, সেই জন্য ইন্টারাকশন উইক বাট নট জিরো। তাহলে উইক ইন্টারাকশন ডিপেন্ডস আপন দ্য ডিসটেন্স, তাহলে সেই ডিসটেন্সটা কার উপর আছে, প্রুফটাই করা আছে। আচ্ছা, এইটার না পরবর্তীকালে আরো অনেক অঙ্ক আছে, যেমন তোমার লেনার্ড জোনস 612 পোটেনশিয়াল একটা আছে, মানে a/r⁶ মাইনাস b/r⁴ এটা একটা পোটেনশিয়াল আছে, হ্যাঁ। আর মানে তোমরা জেনারেলি 1/r জানো, ইনভার্স 1/r, এটা একটা স্পেশাল পোটেনশিয়াল কনডেন্স মেথডে লাগে, জাস্ট বলে রাখলাম আমার মাথায় এলো। ঠিক আছে, এখানে প্রুফটাও দেয়া আছে, অত কিছু দরকার নেই, ছেড়ে দে বাপ। এই যে বললাম v মাইনাস nb করে ভিজুয়াল 4nb, ঠিক আছে। তাহলে 4n টাইমস মলিকুলার মাসের 4 টাইমস টোটাল মলিকুলার মাসের যে ভলিউম তার 4 গুণ হচ্ছে b, ঠিক আছে। আর এর ভ্যালুটা কত আছে, কারেন্ট ইন্টারঅ্যাকশন, এই জিনিসটা এটা মনে রাখবে, b ইজ ইকুয়াল টু এটা, আমি এটা মনে রেখো, ঠিক আছে। 4 টাইমস দ্য মলিকুলার মাস, আর এর ভ্যালুটা হচ্ছে কোথায় গেল, তো a/v², এর একটা ভ্যালু ছিল, তাই না? ছিল না? টিসি দিয়ে একটা ছিল, হ্যাঁ ছিল, এইখানে 27r²/64 tc²/pc।
কি বল 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 27 r স্কয়ার বাই 64 pc 27 স্কয়ার বাই এর ভ্যালু হ্যাঁ এর ভ্যালু হ্যাঁ 27 আর 64 বাই আরটিসি r না স্কয়ার ইনটু হ্যাঁ pc স্কয়ার বাই pc স্কয়ার বাই পিসি স্কোয়ার হ্যাঁ tc স্কয়ার বাই pc ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ আরটি হোল স্কোয়ার বাই পিসি ঠিক আছে এটা না হ্যাঁ স্যার এটা ওকে ওকে আমি ভুলে গেছি এটা তোমার ভান্ডারওয়ালের ক্ষেত্রে ঠিক আছে ওকে এবার ম্যাক্সওয়েল ইকুয়ালিরিয়া এগুলো দরকার নেই সুপারহিটেড লিকুইড এটা তোমার বলে দিচ্ছি কোন বই আছে এখন আমি ডিটেলসে বলছি না এইটা হচ্ছে সুপারহিটেড লিকুইড আর এটা হচ্ছে সুপারহিটেড গ্যাস দেখো সুপার কুলড গ্যাস বা সুপার স্যাচুরেটেড গ্যাস হুম সুপারহিটেড লিকুইড দেখো কোন একটা হিট লিকুইড সেটাকে একটা হিট দিলে গ্যাস হয় কিন্তু সেটা হিট করে যাচ্ছে কিন্তু তাও তার লিকুইড ধর্ম বজায় আছে তাহলে সেটা সুপারহিটেড বাট লিকুইড আর কিছু গ্যাসকে আমি ঠান্ডা করে দিয়েছি তাও সে লিকুইড হচ্ছে না গ্যাস আকারে আছে তাহলে সেটা সুপার কুলড ভেপার গ্যাস বলবো না গ্যাস আর ভেপারের মধ্যে একটা পার্থক্য আছে কি পার্থক্য করে গ্যাস আর ভেপারের মধ্যে ইন্টারভিউ প্রশ্ন এটা থার্ড ইয়ারের ছেলেদের জন্য মেয়েদের জন্য বলছি গ্যাস আর ভেপার ভেপারের ক্ষেত্রে লিকুইড আকারে মানে লিকুইড গুলো একটা স্মল ড্রপলেটস আকারে থাকে আর কি। আর গ্যাসের ক্ষেত্রে মানে সেপারেট মলিকিউলস এর আকারে থাকে। তুই তো চোখে দেখতে পাস না তাহলে তুই কি করে বলছিস ভেপারের ক্ষেত্রে স্যার ওই ভিপার প্রেসারের ব্যাপার আছে বলো তো ভিপার প্রেসার যেটা বাষ্পটা না না অত কিচ্ছু গল্প না আমি বলে দিচ্ছি গ্যাসকে প্রেসার অ্যাপ্লাই করলে গ্যাস লিকুইফাইড হয় না তার সাথে টেম্পারেচারটাকেও কমাতে হয় আর ভেপারে টেম্পারেচার অলরেডি কম আছে তুমি খালি প্রেসারটা অ্যাপ্লাই করলেই লিকুইফাইড হয়ে যায় বুঝতে পেরেছো তাহলে ভেপার ক্যানট বি লিকুইফাইড ভেপার ক্যান বি লিকুইফাইড বাই অ্যাপ্লাইং প্রেসার অনলি আর গ্যাস ক্যানট বি লিকুইফাইড বাই অ্যাপ্লাইং প্রেসার টেম্পারেচার নিড টু বি লোয়ার্ড অ্যাজ ওয়েল ঠিক আছে এটা হচ্ছে প্রবলেম ইন্টারভিউ প্রশ্ন এটা হ্যাঁ করি আচ্ছা আর এগুলো অনেক আছে বই করা আছে এইটা আচ্ছা একটা এক্সাম্পল আন্ডার হোয়াট প্রেসার উইথ কার্বন ডাইঅক্সাইড মোলার মাস m ডেন্সিটি rho and temperature T the gas is obeying the van der Waals gas বলেছে মোলার মাস at density rho temperature আন্ডার হোয়াট প্রেসার তাহলে প্রেসারটাকে ইন টার্মস অফ রো বের করতে হবে কোন প্রেসার অফ দ্য কার্বন ডাইঅক্সাইড উইল হ্যাভ দ্য ডেন্সিটি রো অ্যাট টেম্পারেচার T তাহলে প্রথমে হচ্ছে রো মানে হচ্ছে মাস বাই ভলিউম জেনে নিচ্ছি তাহলে ভ্যান ডার ওয়াল বসালাম ভিটাকে রিপ্লেস করলাম ইন টার্মস অফ মাস অলরেডি মাস বলে দিয়েছে তাহলে এম মাসের একটা গ্যাসকে তার ডেন্সিটি যদি রো থাকে এবং সেইটার যদি টেম্পারেচার টি থাকে তাহলেই তার প্রেশারটাকে এরকমভাবে আমি বের করতে পারবো ঠিক আছে তাহলে প্রেশারের এক্সপ্রেশন এবার কোন জিনিসটা তোমার পক্ষে তুমি তো ডেন্সিটি অনেক সময় মাপতে পারো না যে পার্টিকেলের ডেন্সিটি কত একটা সিস্টেমে আছে ধরো একটা তুমি বলছো এই গ্যাসটাকে আমি ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট দিয়ে ডেসক্রাইব করতে পারবো আমার করতে পারবি খুব ভালো কথা আমার কোনো আপত্তি নেই কর এবার তুই বললি ঠিক আছে আমার কিছু ইনপুট লাগবে আমি কি কিছু ইনপুট দেবো যে হ্যাঁ স্যার আপনি আমাকে প্রেশারটা বলুন কি গ্যাস আছে বলুন আর টেম্পারেচারটা বলুন আমি তাহলে বলে দিচ্ছি কি গ্যাস আছে বললাম তাহলে সেখান থেকে তুই মলিকুলার ওয়েটটা পেয়ে গেলি প্রেশার সাপ্লাই করলাম টেম্পারেচার আমি সাপ্লাই করলাম সেখান থেকে তুই ডেন্সিটিটা বের করে দিলি পারলি তো করে দিলি হ্যাঁ স্যার এবার ক্রিটিক্যাল পয়েন্ট হোয়াট ইজ এ ক্রিটিক্যাল পয়েন্ট একটু আগে তোকে প্রশ্ন করেছিলাম বিয়ন্ড ক্রিটিক্যাল পয়েন্ট হোয়াট ইজ ক্রিটিক্যাল পয়েন্ট বলো কেউ একজন ডিফাইন কর জয়ন্ত বল ক্রিটিক্যাল পয়েন্ট কাকে বলো ও জয়ন্ত কার্ভেতে একটা ডিসকন্টিনিউটি থাকে ক্রিটিক্যাল পয়েন্টের আচ্ছা পরে এবার আমি ওকে জড়াচ্ছি দেখ নাক পাশ বুঝিস তো নাক সাপে যখন জড়ায় একটু নড়লে আরো জড়ে যায় হ্যাঁ ওদের করে জড়ালে সুতরাং তুই দম ধরে রাখ এবার তোকে আবার জড়াচ্ছি আচ্ছা ডিসকন্টিনিউটি মানে কি যা কি রে সাডেন ড্রপ হয় সাডেন চেঞ্জ অফ অ্যাকচুয়ালি মানে সাডেন চেঞ্জ অফ এ ফাংশন তাই তো
হ্যাঁ স্যার, হ্যাঁ। সাডেন চেঞ্জ অফ এ ভ্যালু অফ মানে এ ফাংশন। কন্টিনিউয়াস ডেরিভেটিভ পাওয়া যায় না ওই জায়গাটাতে আচ্ছা আর কি। ঠিক আছে, কন্টিনিউয়াস নয় বলেই তুই ডিসকন্টিনিউটি বলছিস। এবার ডিসকন্টিনিউটি কার ডিসকন্টিনিউটি? তোর না, আমার না, রেল লাইনের না, ফাংশনের, ফাংশনটা ফাংশনটার ভ্যালু। তাহলে ফাংশনের ভ্যালুর কি, ঠিক বললাম কথাটা, ফাংশনের ভ্যালুর ডিসকন্টিনিউটি? তাহলে তো ফাংশনটাকে প্লটই করা যাবে না। ফাংশনের প্রোগ্রেসটা স্যার, ফাংশনের প্রোগ্রেসটা না, ফাংশনের প্রোগ্রেস বলা হলো না, ফাংশনের নেচার বলা উচিত। ফাংশনটা যদি ইনক্রিজিং এরকম একটা ফাংশন হয়, ইনক্রিজিং এরকম ডিক্রিজিং, তাহলে আস্তে আস্তে বাড়ছে বাড়ছে, এই বৃদ্ধিটা বাড়তে বাড়তে কি বৃদ্ধিটা ডিসকন্টিনিউটি হয়ে গেল, দিয়ে ফাংশনটা আছে, দিয়ে বৃদ্ধি পেতে পেতে বৃদ্ধিটা থেমে গেল, ওটা শেষ হয়ে গেল, দিয়ে তোমার ঘাটতি শুরু হয়ে গেল। তাহলে দ্য গ্রোথ, তাহলে এখানে বৃদ্ধি বা হ্রাস, সেটাকে আমি আমার ম্যাথমেটিক্সের ভাষায় কি বলি বস? স্লোপ বা ডেরিভেটিভ, তাই না? হ্যাঁ ব্যাস, হ্যাঁ স্যার। তাহলে এই ক্ষেত্রে আচ্ছা, এটা আমি ছেলেপিলেদের যারা থার্ড ইয়ার আছে এগুলো জ্যামজেস দিয়েছি, যদি ইন্টারভিউতে কোথাও ডাকে আমি কিন্তু একটু ডিটেলসে পড়াচ্ছি ধরে ধরে, বাকিরা কিন্তু খুব একটা ক্যাজুয়াল ভেবো না, তোমরাও একটু শোনো মন দিয়ে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমি বসিয়ে দিয়েছি ফিজিক্যাল ভিভি, কিছু করতে পারছি না, বসিয়ে দিলাম এইখানটায়, কিচ্ছু না, ডিপি ডিভি ইকুয়াল টু এক্সট্রিমাম 0, আর বসিয়ে নিয়ে এখানটা পেলাম, আর ডি টু পি ইনফ্লেকশন পয়েন্ট, এটাকে বলে ইনফ্লেকশন পয়েন্ট। তোমরা ডিফ্লেকশন জানো, যে ক্ষেত্রে কোনো গ্রাফের স্লোপটা চেঞ্জ হচ্ছে সেটাকে বলে ইনফ্লেকশন পয়েন্ট। সেই ইনফ্লেকশন পয়েন্টে ডেরিভেটিভও 0, পয়েন্ট তো, যদি তোমার গ্রাফ হতো তাহলে তুমি স্লোপ পেতে, সেকেন্ড ডেরিভেটিভ পেতে, সব পেতে। যেহেতু পয়েন্ট, তাহলে ফার্স্ট ডেরিভেটিভও 0, সেকেন্ড ডেরিভেটিভও 0। কারণ সেকেন্ড ডেরিভেটিভ 0 হওয়ার মানে কি, ইট ইজ এ কনস্ট্যান্ট। ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হওয়া মানে ইট ইজ এ ম্যাক্সিমাম। সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হওয়া মানে, আচ্ছা এটা তো তোমাদের অঙ্ক টিচার শেখায়নি এরকম ভাবে, যখন লিমিট পড়েছো ক্যালকুলাস, অঙ্ক স্যারের কথা বলছি, হ্যাঁ একটু তার নামটা মনে করে নিও, যদি না পড়ে আমি কাজটা করে দিচ্ছি। যদি তোমার একটা গ্রাফ এরকম ভাবে আছে, তাহলে এটা এখানে ম্যাক্সিমাম পয়েন্ট, তাহলে তোমার স্লোপটা এখানে গিয়ে ফার্স্ট স্লোপটা 0, তাহলে স্লোপটা কি ছিল, এরকম পজিটিভ ছিল, এখন স্লোপটা নেগেটিভ। তাহলে এবার যদি আমি এটা ওয়াই আর এখানে এক্স প্লট করলাম, এবার আমি ডিওয়াই ডিএক্স প্লট করছি, ডিওয়াই ডিএক্স, তাহলে এটা পজিটিভ ছিল, তারপর নেগেটিভ একটা পয়েন্ট, পজিটিভ ছিল, স্লোপটা আস্তে আস্তে কমছিল, পজিটিভ থেকে পজিটিভ কমতে কমতে কি নেগেটিভ। তাহলে এই পয়েন্টে তাহলে কি ডি টু বি, এখানে যদি এর এইখানে যদি স্লোপ নাও তাহলে এটা পজিটিভ হচ্ছে, এইখানে যদি স্লোপ নাও নেগেটিভ হচ্ছে। তাহলে কোনো একটা জিনিস যেটা নেগেটিভের, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, তার মানে কি, তার মানে সেটার কোথাও কমছে, পজিটিভের থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, সেটা হচ্ছে স্লোপটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, তার মানে কোনো একটা জায়গায় 0 হচ্ছে, তাহলে ডি টু বি ডিওয়াই টুটা তাহলে 0 হলো। বুঝতে পেরেছো? এখানে তোমাকে বলে দিই, লিমিট ডেরিভেটিভের স্লোপের রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দেখে নেবে। রাইট হ্যান্ড লিমিট যদি লেফট হ্যান্ড লিমিটের সাথে সেম হয়ে যায় তাহলে ওটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, যাই হোক কোনো অঙ্ক করাবো না, বুঝে গেলে তো? যারা বোঝা তারা বুঝে যাও, যারা না বোঝা তারা একটু ঝালিয়ে নিও, ঠিক আছে? অবশ্য দরকার নেই, তোমরা ফিজিক্স পড়ছো, অঙ্ক থেকে অনেক দূরে, বেশি জটিল করে লাভ নেই, আমি একটু অঙ্ক ভালোবাসি তাই। তাহলে পিসি ভিসি টিসি মনে থাকে যেন, মুখস্থ। আর এইটাকে বলে সিসি, সিসি মানে ক্রিটিক্যাল কনস্ট্যান্ট, 8/3 RTC/PCVC, ঠিক আছে? আচ্ছা, এবার একটা ভিডিয়াল ইকুয়েশন আসছে। তোমরা বললে স্যার আপনি নিউটনকে একটু জিজ্ঞেস করে আসতে পারবেন, আমি বল কি, ফোর্সটা ও GMM/r² কেন নিল, r³ নিল না কেন? ভালো কথা, আমি কি করে জিজ্ঞেস করে আসবো, আমি তো এখন নেই। তা সেই সময় যদি কেউ থাকতো, সে নিউটনকে জিজ্ঞেস করতো, নিউটন বললো আমি তাহলে প্রথমে এরম করেছিলাম, একটা সিরিজ নিয়েছিলাম, AR, A1R, A2R² A3R³ প্লাস B1/r B2/r² প্লাস ডট ডট ডট, এইরকমভাবে আর এর বা কোনো ফাংশন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের বিভিন্ন অর্ডারের ওপর থাকাটাকে ভিডিয়াল ইকুয়েশন বলে, এটাকে ভিডিয়াল থিওরেম বলে, এই টার্মটাকে, এটাকে বলছি ভিডিয়াল থিওরেম। তাহলে এটা বুঝতেই পারছো এটা এক সাইড নয়, যে আর বাড়ার সাথে সাথে নিশ্চয়ই এটা নয়। এবার ও প্রথম টার্মটা করে দেখলো,
কোনো একটা কন্ডিশন দেখে বুঝলো এটা থাকছে না, থাকলেও খুব কম, এটা অ্যাপ্রক্সিমেট। জিরো আর হায়ার অর্ডার টার্মগুলোকেও জিরো, তাহলে থাকছে হচ্ছে 1/r²। এটা কোত্থেকে প্রুফটা করেছিল? জেনারেলি সেন্ট্রাল ফোর্স ল, যে সেইখান থেকে একটা ভেরিফাইটা করা যায়। যাই হোক, অত আমি যাচ্ছি না। তাহলে ভিডিয়াল থিওরেম বই একটু পড়ে নেবে, আমি আর পড়াচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, বয়েলস টেম্পারেচার আর বয়েল টেম্পারেচার আর একটা ইনভার্সন টেম্পারেচার ছিল না? ইনভার্সন টেম্পারেচার নাকি এখানেই ছিল কি? না না না, ইনভার্সন টেম্পারেচার এক্ষেত্রে না। ইনভার্সন টেম্পারেচার তোমার ভালো আসে, এখানে একটা অন্যরকম ইনভার্সন টেম্পারেচার আসে। এখানে একটা, হ্যাঁ এইটা হচ্ছে নিউট্রাল টেম্পারেচার ছিল যখন তোমরা থার্মো ইলেকট্রিসিটি করো। এটা হচ্ছে ইনভার্সন টেম্পারেচার, এটা হচ্ছে নিউট্রাল টেম্পারেচার, এটা হচ্ছে জিরো টেম্পারেচার। তাহলে এটা যেহেতু এটা প্যারাবোলিক, এটা অর্ধেক এখানটা ধরে নিচ্ছি। তাহলে Tn আর এটা যদি Ti, তাহলে Ti ইজ ইকুয়াল টু 2Tn, এরকম একটা ছিল। তাহলে বয়েল টেম্পারেচার এর সাথে এই ইকুয়েশনটা দেখে নেবে। বয়েল টেম্পারেচার কত তাহলে? এখান থেকে বলছি, বলো কত বয়েল টেম্পারেচার কত, বল। এই গুলি করে দেবো এবার, ঠিক করে বল। আচ্ছা A/BR। হ্যাঁ, A/RT বয়েল টেম্পারেচার। দেখো কে বললি রে? তার চোখ কান খোলা আছে, বাকিগুলো ঘুমাচ্ছিল। আচ্ছা আমি ও, তুমি খুব ভালো ছেলে, শরীর। আচ্ছা, তা থার্মোডাইনামিক্সে এখন যাচ্ছিলাম, কয়েকটা এমনি অঙ্ক করায় নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, আর আধা ঘন্টা আমি তাহলে একটু অঙ্ক করিয়ে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে জ্যামের প্রথম দিক থেকে। দেখো এখানে অঙ্কগুলোর সলিউশনও দেওয়া আছে। আমি আজকে প্রথম দিন বলে সলিউশন সমিতি করাচ্ছি, আমরা তোমাদের জন্য সেপারেট বানানো হয়নি, মানে সেপারেট করা হয়নি আজকে। অঙ্কগুলো করবে নাকি আমি 4টা অঙ্ক দেবো, সেগুলো করবে? আও, কত হবে উত্তর? কইরে হবে, কত হবে উত্তর বল? 2/3 হ্যাঁ বল। অপশন এ। অপশন এ, ভেরি গুড। কারণ আরএমএস হচ্ছে √3 kT/m, এটা 2, তাহলে √3/2। এটা হচ্ছে কত? ফর টেম্পারেচার T1 গ্রেটার দ্যান T2। আচ্ছা, যত টেম্পারেচার বাড়ে তত কি হয়? এটা ডান দিকে সরে যায়, T1 বেশি, আর ওটা ফ্ল্যাটেন্ড হয়ে যায়। কারণ ফ্ল্যাটেন্ড কেন হয়? আমাকে এটা উত্তর দিন। ফ্ল্যাটেন্ড কেন হয় অন্বেষা? এরিয়া আন্ডার দ্য কার্ভকে কনস্ট্যান্ট রাখার জন্য স্যার। কে উত্তর দিলি বলতো? তুই থোবড়াটা দিয়ে বল, কে উত্তর দিলি? জয়ন্ত। আচ্ছা, আরেকবার সেকেন্ড দিয়েছি বলছি, নাহলে কিন্তু রেগে যাবো, ভুল উত্তর দিচ্ছিস। এরিয়া আন্ডার দ্য কার্ভ কি ছাগলের মতো বল। আমি বললাম টেম্পারেচার বাড়ার সাথে সাথে এটা ফ্ল্যাটেন্ড হয়ে যায়, এটা শিফট করে যায় কেন? এক্ষেত্রে টেম্পারেচার T2টা বেশি, T2 ইজ গ্রেটার দ্যান T1, তাহলে গ্রাফ হচ্ছে আমার এইটা, আমি জানি। ঠিক আছে, কেন? ওকে কেউ হেল্প কর। আর ছেলে পিলে কারা আছিস রে, একটু চেহারাগুলো দেখে নি। তরিত, তরিত হ্যাঁ স্যার। বল। হ্যাঁ স্যার। বল। আরে বাবা কিছু না, যত টেম্পারেচার বাড়ছে ওর কাইনেটিক এনার্জি বাড়ছে।
যেগুলো জিরোর কাছাকাছি ছিল তারা একটু এনার্জি দিয়ে এদিকে সরে এলো, তাহলে এই জিনিসটা একটু সরে আসবে, এটা এখানে, তাহলে এই দিকে থাকা মানে কি এইখানে যখন ওই T2 গ্রাফের জন্য এইখানটা এই হাই ভেলোসিটির পার্টিকেল কম ছিল, এখন হাই ভেলোসিটি পার্টিকেল বেশি এসে গেছে। টেম্পারেচার আমি কি বললাম, টেম্পারেচার ইজ এ ম্যানিফেস্টেশন অফ দ্য কাইনেটিক এনার্জি, তাহলে টেম্পারেচার বেশি থাকার মানে কি কাইনেটিক এনার্জি বেশি, মোর পার্টিকেলস উইল বি মোবাইল, তাহলে তারা ডান দিকে ভেলোসিটি হায়ার ভেলোসিটির দিকে শিফট করে যাচ্ছে, তাই সরে গেছে। ও আমাকে বলে এরিয়া অফ দ্য কার্ভ থাকে, তাহলে ঠিক আছে আমি তো ভিডিওটাকে এরকম দেখিয়ে দিলাম, একই এরিয়া রেখে দিয়ে একটা এরকম গ্রাফ দিলাম, তাহলে কি সেটা হতো? না স্যার। জয়ন্ত হতো? না স্যার। তাহলে ফিজিক্স পড়ছো বস, ফিজিক্স পড়তে গিয়ে যদি তুমি মানে আমি কোনো সাবজেক্টকে খারাপ করছি না, কিন্তু অনেক আমাদের বন্ধু বান্ধবরা আছে অনেক সাবজেক্টের, তারা অনেক ফেনিয়ে ফেনিয়ে বলে, তুমি জানো সাবজেক্টে সেই বিষয়ে তাদের কথা ফেনিও নাই, ইতিহাসের মতো লিখছ না, ভাবসন প্রশ্ন করতে বলিনি। এই শুন, তাহলে তোর একটু মজার কথা বলি। আমি আগে একটা চাকরি করতাম, সেখানে এক স্টুডেন্ট ছিল, ছাত্রী, তার পরীক্ষাতেও খালি 7টা এক্সট্রা পাতা নিয়েছিল, মানে এপিটোপিট মিলে, হ্যাঁ, পরীক্ষার পরে খাতা পড়ে গিয়ে আমরা দেখছি কি সে বেশি চালাক, সে ভেবেছে কেউ খাতা দেখবে না, সে প্রশ্নটাকে লিখেছে, সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছে, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করেছে, দিয়ে পেজটা ভরেছে, প্রশ্নটাই এরকম করে গেছে। তাহলে ওই রকম মানে ইরিটেটিং একটা সিচুয়েশন যেন তোমরা না ক্রিয়েট করো। আচ্ছা, 2 নম্বর হচ্ছে দ্য স্পিড ভেলোসিটি অফ দ্য মলিকিউল অফ মাস m অফ অ্যান আইডিয়াল গ্যাস obeys Maxwell's velocity distribution law at an equilibrium temperature T। তাহলে Vx, Vy, Vz তিনটে আছে, denote the components of velocity, the average value of এটা করো, এটা করতে দিলাম, করে বলো। সে এটা বিয়েটা হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু কেবিটি বাই এম। ভেরি গুড। কেন? স্যার কারণ ভিএক্স স্কয়ার অ্যাভারেজ ওটার একটা ভ্যালু থাকবে, ওটা থাকবে, আর Vx এর অ্যাভারেজ 0, Vy আর এর অ্যাভারেজ বাকিগুলো 0, ভি তাই তো? অ্যাভারেজ আর ভিওয়াই অ্যাভারেজ ওগুলো জিরো। হ্যাঁ, এটা যদি করো তাহলে আলফা স্কয়ার Vx স্কয়ার বিটা স্কয়ার Vy স্কয়ার মাইনাস 2 আলফা বিটা Vx এর অ্যাভারেজ Vy এর অ্যাভারেজ, সরি অ্যাভারেজ, তাহলে এই দুটো তো তুমি থাকছে, এই যে এটার ভ্যালু হচ্ছে kt বাই m, এটা হচ্ছে kt বাই m, এইটা হচ্ছে 0, এটা হচ্ছে 0। গুড, থ্যাংক ইউ। The velocity v of the molecule of mass m of an ideal gas obeys Maxwell's velocity distribution law at temperature at equilibrium temperature T. Let Vx is denote the component, আচ্ছা ঠিকই একই জিনিস। আচ্ছা, এখানে যারা আছে সকলের ইমেল কি আমার কাছে আছে? আমি না হলে যার থাকবে না আমি একটা লিস্ট পাঠিয়ে দেবো, সেই ইমেলের যাদের নেই, এরপর থেকে মেলে মেলে তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল যাবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমি একটা লিঙ্ক পাঠিয়েছিলাম, সেই লিঙ্কটা যদি না থাকে আমি আরেকবার পাঠিয়ে দেবো গ্রুপে, যারা ফিল আপ করোনি তারা ফিল আপ করো। তাহলে এটা বলো কত হবে? বিয়ে বিএডটা হবে, হ্যাঁ, বিয়েটা বিএডটা বিএডটা বি ফর বম্বে, স্যার আলফা স্কয়ার ইন্টু কেবিটি বাই এম তার হোল স্কয়ার। ভেরি গুড, এইটা অপশন বি। নাকি? না না না, হাফ এই বি স্কয়ার মানে হচ্ছে কেটি বাই এম, না নাকি? হ্যাঁ, কেটি বাই এম, ঠিক আছে। তাহলে স্ট্যাটিস্টিক্যাল এনার্জি ডিস্ট্রিবিউশন এখানে বলা আছে, which one of the following expression can be used to obtain kinetic energy over the collection of n molecules? ওই কাইনেটিক এনার্জি মানে NEDE, সেটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু এনার্জি। আচ্ছা, এনার্জি 0 থেকে ইনফিনিটি হবে না মাইনাস ইনফিনিটি? এনার্জি নেগেটিভ হয় কাইনেটিক এনার্জি? না স্যার। তাহলে স্যার ফার্স্টের অপশনটা হবে 1/n ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি Very good. ই Zero. ইউডি। ঠিক আছে, লাফাতে লাফাতে কেউ যদি এটা করে সে একটা বড় 0। The plot of Maxwell's fraction versus atom is given at 3 times এখানে।
এবার তুমি বলো এখানে কত, ইফ দ্য এরিয়া অফ দ্য সি অ্যাক্সিস আন্ডার 3 কার্ভস 1 2 3 বলা আছে denoted by a1 a2 a3 respectively, then which of the following is correct? টেম্পারেচার একটু আগে বলে দিলাম তোমাদের। স্যার বি এরটা হবে তাহলে। কেন স্যার বিয়েরটা হবে। কেন dn dv মানে হচ্ছে e টু দি পাওয়ার কত মাইনাস ভি স্কোয়ার বাই টি এক থাকছে আর টি টু দি পাওয়ার 3/2 থাকছে। তাই এটা প্লটটা কেমন হবে আমি করে দেখি। বল বল কিরম হবে? টি টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার ভি স্কোয়ার বাই টি, তো ভিটা মাইনাস 1/t ধর কনস্ট্যান্ট। প্লট করবো? স্যার এখানে তো এরিয়াটা বলেছে, এরিয়াটা কেমন হবে? এরিয়া জানতে চেয়েছে কি? হ্যাঁ স্যার। এরিয়া তো তিনটে সেম। আচ্ছা আমি না এইটা প্লট করতে বলেছি, আমি এরিয়ার প্লট করতে বলিনি, আমি এইটার প্লটটা কিরকম হবে। এইটার প্লট কেমন হবে? এইটা ভার্সেস টি, এইটা ভার্সেস টি যদি প্লট করি আমি, ডিএন ডিভি ভার্সেস, এটা তো ভি প্লট করা আছে, আমি যদি টি প্লট করি তাহলে বলছি এইরকম হবে। হ্যাঁ ইনফিনিটিতে চলে যাবে, ঠিক আছে ওকে। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ এই তিনটে এরিয়া তো সেম হবেই, তিনটে এরিয়া সেম হবে কারণ টোটাল নাম্বার অফ পার্টিকেলস, কিছুই না। এটা এরিয়া কত হচ্ছে ডিএন ডিভি ইন্টু ডিভি, একটা ছোট্ট এরকম লেন ধরে নাও, তাহলে টোটাল হচ্ছে এটা ডিএন হচ্ছে ইন্টিগ্রেট করলে টোটাল এন এন জিরো হচ্ছে, সবকটারই সেম পার্টিকেল। কিন্তু সেমই অঙ্ক যদি তোমাকে বলে দিল এই রেঞ্জের মধ্যে, এই ভেলোসিটি রেঞ্জের মধ্যে কোন টেম্পারেচারে ম্যাক্সিমাম পার্টিকেল আছে, প্রশ্নটা বুঝতে পেরেছো? ও প্রশ্নটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আমি বলে দিলাম, ভালো করে শোনো প্রশ্নটা, একটু সিরিয়াসলি শোনো, আমি হোমওয়ার্ক দিয়ে দেবো। আমি তোমায় বললাম যে স্যার, না তোমাদেরকে তো আমি স্যার বললাম না, বাচ্চারা, তাহলে আমি একটা ভেলোসিটি রেঞ্জ বলে দিচ্ছি, ভি হচ্ছে ভি1 থেকে ভি2, তাহলে এটা ধরলাম ভি1, এখান থেকে ভি2। এবার ভি1 থেকে ভি2 রেঞ্জের মধ্যে ম্যাক্সিমাম পার্টিকেল কোন টেম্পারেচারের জন্য থাকবে, এইটার জন্য নাকি এইটার জন্য নাকি এইটার জন্য? একটা হচ্ছে, আমি তোমার গ্রাফটা ছবি এঁকে দেখাই তাহলে বুঝতে পারবে। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, ঠিক আছে। এবার আমি গ্রাফটা আঁকছি খুব ছোট্ট করে। এই বাবা, এরকম একটা, এইরকম একটা, আর একটা এইরকম, না ভুল করলাম তোমাদের জন্য, এটা কালো দিলাম, একটা লাল দিলাম, আর একটা সবুজ দিলাম। এবার আমি বললাম কোন রং দিই, কে বাকি থাকলি রে ভাই, নীল বাকি থাকলো। আমি বললাম যে এইখানে
V1 V2 V1 V2 এদিকে তোমার F প্লট করা আছে, এদিকে V প্লট করা আছে, ঠিক আছে। এবার V1 থেকে V2 এর মধ্যে নাম্বার অফ পার্টিকেল কার ক্ষেত্রে বেশি থাকবে? তাহলে যদি আমি এইটুকুকে ধরি, ভালো করে দেখো, তাহলে আমার এই ক্ষেত্রে আসছে এটা হচ্ছে সবুজটা, ঠিক আছে। তাহলে এই সবুজের জন্য করসপন্ডিং হচ্ছে এইটা। আচ্ছা, এইবার যদি আমি তোমায় বলি যে লালটার জন্য কোনখানটা আছে, তাহলে লালটা আছে ঠিক আছে এই জায়গাটুকু। এক মিনিট, তাহলে আমি যদি প্লটটা করি, তাহলে এই গোটাটা লাল। তাহলে তুমি এইটুকু দেখে বলে দিতে পারছো যে সবুজের থেকে লালটা এই ক্ষেত্রে বেশি, এই এই V1 V2 এর মধ্যে, ঠিক আছে। এবার তুমি যদি বলো স্যার আমি কালোটা দেখতে চাই, তাহলে কালোর গল্পটা করতে কি হবে? তাহলে কালোর গল্পটা হচ্ছে এইটা। এই বাবা, এটা না, কালোর জায়গাটা আমি অ্যাশ কালার করে দিচ্ছি। হ্যাঁ, কোথাও একটা কি হলো বলতো? ও আচ্ছা, না, কন্ট্রোল জেড, ও এখানে একটা ছোট্ট ফাঁক পেয়ে, ঠিক আছে। তাহলে অ্যাশ কালার দিয়ে যদি আমি এটাকে ভরতে চাই, তাহলে কালোটা আছে এই জায়গাটুকু। তাহলে সবুজের থেকে কালো বেশি, কালোর থেকে লালটা বেশি। তাহলে তুমি এই ছবিটা থেকে বলে দিচ্ছ V1 V2 এর ক্ষেত্রে স্যার এটা আপনার ক্ষেত্রে এই লাল যে টেম্পারেচার আছে এই টেম্পারেচারেরটাই ম্যাক্সিমাম। তাহলে সেটা তোমার একটা স্পেশাল কেস হলো। যদি সেই ক্ষেত্রে তোমায় বলে দেয় V1 V2 V প্লাস DV, এই যদি একটা রেঞ্জের বলে দেয়, তাহলে তার মধ্যে কি করবে? তাহলে তোমাকে এরিয়া বের করতে হবে F অফ V ইন্টু কত DV। তাহলে এটাকে যখন তুমি ইন্টিগ্রেট করবে, তাহলে ইউ উইল গেট সাম ফাংশন ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার অ্যান্ড ভেলোসিটি। তাহলে সেই ক্ষেত্রে তখন ওইখানে ভ্যালু বসিয়ে তুমি তাহলে বের করতে পারবে যে হুইচ ওয়ান ইজ করসপন্ডিং টু দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকেল উইদিন দ্যাট রেঞ্জ, কোন নাম্বারে থাকবে, ঠিক আছে। বুঝতে পেরেছো প্রশ্নটা? বুঝতে হ্যাঁ পেরেছো? আরে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এটা থাক। এদিকে temperature of an ideal gas is increased such that the most probable velocity of the molecule increases by a factor of 4. most probable velocity বলতেই যেন তোমার মুখ দিয়ে ইকুয়েশন বেরিয়ে চলে আসে, 2kT by m, ঠিক আছে। মোস্ট প্রবাবল ভেলোসিটি 4 গুণ বেড়ে গেল, আরএমএস ভেলোসিটি বাড়বে। আরে ভাই টেম্পারেচার এমন ভাবে বাড়ানো হলো যে 4 গুণ বাড়লো, এটাই। তাহলে এটাও যদি 4 গুণ বাড়ে, তাহলে 8kT, ওটা 3kT বাই m, তাহলে তোমার আরএমএস ভেলোসিটিও তোমার 4 গুণই বাড়বে। টেম্পারেচার বাড়ার কথা হচ্ছে তো এই ক্ষেত্রে, বুঝতে পেরেছো? টেম্পারেচার যদি 4 গুণ বাড়ে, তাহলে এটা √2। তাহলে এমনকি যদি অ্যাভারেজ ভেলোসিটিও 4 গুণ বাড়বে, কারণ সবই তো টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্ট, হ্যাঁ স্যার। তাই না? হ্যাঁ। হ্যাঁ স্যার। Okay. A gas at thermal equilibrium satisfying the Maxwell's velocity distribution given by এত RMS এক্ষেত্রে। তাহলে একটু আগে এটা করে দেখিয়েছি, পড়াবো না। সবচেয়ে বেশি হয় কোনটা? মোস্ট প্রবাবল থেকে সবচেয়ে কম, সবথেকে বেশি। RMS সবচেয়ে বেশি, হুম। মাঝখানে থাকে মোস্ট প্রবাবল সবচেয়ে কম, RMS সবচেয়ে বেশি থাকে অ্যাভারেজ। হাইপোথেটিক্যাল স্পিড ডিস্ট্রিবিউশন ফর এ সিম্পল গ্যাস। দেখো এখানে স্পিড ডিস্ট্রিবিউশন, পি দিয়েছে, পি মানে কিন্তু প্রেসার না, প্রবাবিলিটি ফাংশন, এটাকে তোমাদের এফটা, ভেলোসিটি দেওয়া আছে এখানে। তাহলে আমি যেটা বলবো 1.2 থেকে এর মধ্যে কতগুলো পার্টিকেল আছে, করো এটা করে দাও। আগেরটা বুঝিয়ে দিলাম, এটা করে দাও জলটা। বলো।
কি রে, হলো হলো? হুম? কি রে, হলো? ডি হবে হ্যাঁ, স্যার, নান অফ দিস। আমি বাকিরা করুক, সবারটা একটু দাঁড়া, একটু হোল্ড অন, ঠিক আছে? হ্যাঁ স্যার। একটু দাঁড়া। তুই কোনটা বললি? ডি, নান অফ দিস? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার। কি বললি? নান অফ দিস? হ্যাঁ স্যার, নান অফ দিস। ওকে। তোমরা দেখো, প্রথমে টোটাল প্রবাবিলিটি বের করো, তারপর ওই রেঞ্জের মধ্যে কতটা আছে ডিভাইডেড বাই টোটাল প্রবাবিলিটি। টোটাল প্রবাবিলিটি তোমার এই গোটার মধ্যে থাকবে, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে আর ওই স্কোয়ারটার মধ্যে, ঠিক আছে, ওই রেক্ট্যাঙ্গেলটার মধ্যে। তাহলে তোমায় বলেছে 1.2 থেকে 1.2 থেকে 1.9, 1.2 থেকে 1.9 আমি তোমায় বলে দিচ্ছি। এখানে 1.2 থেকে 0.7 V0, কিছুই না, আমি হিসাব করে দেখাচ্ছি। 0.7 V0 মাল্টিপ্লাইড বাই হাইট হচ্ছে E, এতগুলো আছে। আর গোটাটা হচ্ছে A V0 বাই 2, A V0 বাই 2 প্লাস V0A, V0A, তাহলে 3V0, এটা হয়ে গেল 0.7 বাই 3/2, ঠিক আছে? না, 3/2 না তো, 1 মিনিট 1 মিনিট।
হ্যাঁ 1.2 থেকে ইয়েতে ঠিক আছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে 7/3/2 7 দুগুণে 14 আর এখানে 10 পয়েন্ট আছে 0.7 তাহলে 30 14/30 হলে কত হয় 7/15 7/15 হচ্ছে ফ্র্যাকশন ডিভাইডেড বাই টোটাল নাম্বার মাল্টিপ্লাই বাই টোটাল নাম্বার তাহলে এইটা হবে ঠিক আছে হ্যাঁ Okay. তাহলে হলো না পিতা পারলি না কেন হ্যাঁ পিতা হ্যাঁ স্যার পারলি না কেন টোটাল এইটুকুর মধ্যে থাকবে এইগুলো বা এইটা এরিয়া এরিয়া ভাগ করে দিলেই তো হয়ে গেল যাই হোক সেটা হবে ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাইড বাই টোটাল A parallel beam of nitrogen molecules moving with velocity v impinges on a wall at an angle theta to the normal. The concentration molecule is n. The pressure exerted by the beam on the wall is scattered in accordance with the perfect reciprocity. কত হবে আগে ছিল ডাইরেক্ট হলে 2 mv হতো এখন 2 mv এর সাথে একটা cos theta হবে ঠিক আছে এটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম মাল্টিপ্লাইড বাই n এইটা ইনটু v তাহলে এইটা এইটা হবে theta 2 is normal theta 2 is normal তাহলে কোনটা হবে a না c a এই গেলে যাচ্ছে নরমালের সাথে থিটা আচ্ছা এইটা তাহলে এখানে যদি v হয় তাহলে এটা হচ্ছে v cos থিটা হ্যাঁ v cos থিটা নরমালের সাথে তাহলে v cos থিটা অপশন এ এইটা হুম if the mass of the molecules is equal to m the temperature of the gas of the number of the কত হবে এটা আমি এটা আজকে দিয়ে দেবো তোমাদেরকে মেলে বলো স্যার বিএডটা হবে বলো বিএডটা শুনতে পেলাম না মা বলো স্যার mv²/2 kb কোনটা কত নম্বর বলছো তুমি 11টা কত উত্তর হবে স্যার বি এর অপশনটা বলছি এ এ এ ফর অ্যাপেল স্যার বি 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 ফর বম্বে স্যার মানে mv²/2 kb mv স্কয়ার বাই 2k বি না ভুল হয়েছে না সি হবে উত্তর আরেকবার করো তুমি ডেরিভেটিভ করেছো ডেল এফ এফ এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টেম্পারেচার করেছো তাই তো তোমার তো জানতে চেয়েছে টেম্পারেচার রেসে দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস তাহলে তোমার টেম্পারেচার জানতে চেয়েছে ডিডিটি অফ এফ করতে হবে সেটা করো তাহলে কত বেরোচ্ছে যে জিরো করো ডিএফডিটি কত বেরিয়েছে সেটা আমাকে বলো তোমার দেখো এখানে দুটো টার্ম থাকবে আমি তোমায় বলি একটা হচ্ছে টি টু দি পাওয়ার 3/2 আর একটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার বাই টি এরকম ফ্যাক্টর দুটো ডেরিভেটিভ হবে আলাদা করে বেরোলো হ্যাঁ স্যার
তাহলে t is equal to mv square by 3k বেরোলো তো? হ্যাঁ স্যার ওটাই বলছি। বাকি যারা পারেনি তারা কিন্তু করবে। আমি কিন্তু না করে আমার ক্লাসে না করে আমি বুঝতে পারলাম না, আমি এবার করবো না, এদিকে আমি বুঝতে পারবো না, আমি 100 বার বলবো, কনফার্ম করবো, তুমি তাহলে কোনোদিন বুঝতে পারবে না। মানে তুমি মানে তোমার জেনারেল স্টুডেন্টকে বলছি, সে প্র্যাকটিস করবে না আর বলবে আমরা বুঝতে পারলাম না, ওই গল্প আমার কাছে হবে না। ঠিক আছে? আমি তোমাদের জন্য খেটে পড়াই, প্রত্যেকটা টিচার খেটে পড়ায়। তাহলে তোমরাও যদি খেটে না শিখতে চাও, আই ডোন্ট হ্যাভ এনি পিল যেটা খাই দিলাম তোমরা জ্ঞান রপ্ত হয়ে গেল। আচ্ছা 12 নম্বরটা এসো। Is in the Maxwell distribution function, পুনরাবৃত্তি করে আমরা আজকে ছেড়ে দেবো। Is in the Maxwell distribution function the mean value of the modulus of the projection in the x direction. দুবার এসছে, এটা একটা হবে। Of the modulus of this projection, that is the mass of each molecule is equal to m হচ্ছে এত। কত? জিরো। জিরো? হ্যাঁ স্যার। কি করে? আবার কে বলে দিল এটা জিরো? পিতাই? হ্যাঁ স্যার। আবার ভুল করেছিস। বলি বলতো তোকে আবার। আমি একটা সপ্তাহ ক্লাস নিইনি, ঠিক আছে? সেটা এই সপ্তাহে বুঝিয়ে দেবো, আশা করছি শনিবারে কত তারিখ রে? শনিবারে না হলে সামনের সপ্তাহে বুঝিয়ে দেবো, এই সপ্তাহে আমার একটু ব্যস্ততা আছে। বল কিছুই করতে হবে না, এটা দেখে নে। তাহলে ভিএক্স বের করতে বলেছি, ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। দেখ অঙ্কটা করে দিই। 12 নম্বরটা, ঠিক আছে? তাহলে অ্যাভারেজ ভ্যালুর মডুলাস জানতে চাইছি, তাহলে ভিএক্স এর মডুলাস, ঠিক আছে? তার অ্যাভারেজ। তাহলে মডুলাস মানে আমার যখন দুটো ভাগ হবে, একটা হচ্ছে জিরো অ্যাক্সিস, এদিক থেকে ইনফিনিটি, ইনফিনিটি থেকে জিরো, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে জিরো, উল্টো দিকে আছে, তার মডুলাস মানে ভি এর জায়গায় মাইনাস ভি হবে, তাহলে মাইনাস ভি এন এম বাই 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার বাই 2 কেটি ডিভি প্লাস 0 টু ইনফিনিটি শুধু ভি এন এম বাই 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার বাই 2 কেটি ডিভি। ইন্টিগ্রেট করো, কিচ্ছু না,
গোদাম জিনিস ইজ ইকুয়াল টু, এখান থেকে এটা বেরিয়ে যাবে, আলটিমেটলি এই ফ্যাক্টরটা আসবে তোমার রুট ওভার, ইন্টিগ্রেশনটা করতে পারবে, ইন্টিগ্রেশনটাই করতে পারবে। এই মাইনাসটা হয়তো অনেকে নাও, এই মাইনাসটা কিছুই না, এই মাইনাসটা হচ্ছে 2টাকে এটা উপরে তুলে দাও, 0 টু মাইনাস, তাহলে 2 এসে যাবে, তাহলে এটা এসে যাবে ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি 2 বসিয়ে দাও, ভি এন এম ভি স্কোয়ার, এটা ভি স্কোয়ারটা মিস করেছি, তাহলে এখানে একসঙ্গে বসিয়ে দিচ্ছি আমি, দেখ এন টু এন এম বাই 2 পাই কে টি টু দি পাওয়ার 3/2 এসে গেল ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার বাই কে টি ভি স্কোয়ার, আর এখানে ভি ভি কিউব ডিভি, কিছুই না। এম ভি স্কোয়ারটাকে তুমি একটা ওয়াই ধরে নাও, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই, তাহলে এটা যা আছে আছে থাক, এটা হচ্ছে 0 টু ইনফিনিটি, যখন ভি ইজ ইকুয়াল টু 0 তখন ওয়াই ইজ ইকুয়াল টু 0, আচ্ছা ই টু দি পাওয়ার এক মিনিট, এম ভি স্কোয়ার বাই কে টি, এটাকে ওয়াই ধরে নিচ্ছি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে ভি স্কোয়ার, তাহলে 2v dv is equal to হচ্ছে dy kt by m 2m, তাহলে এটা হচ্ছে দাঁড়াও dy, তাহলে এর সাথে এইটা এলো, এর সাথে একটা মাল্টিপ্লাই হবে kt by 2m, ভালো কথা, মাল্টিপ্লাই হচ্ছে kt by 2m হয়ে গেল v dv, আর এখানে v স্কোয়ার মানে হচ্ছে kt by m, এখানে y, তাহলে kt by m আর একটা হবে, তাহলে এখানে, তাহলে কেটি বাই এম, তাহলে রুট ওভার কেটি বাই এম হবে একটা, তাহলে 2n কেটি বাই 2m কেটি বাই এম, এটা চলে যাবে, এটা কেটি বাই এম আন্ডার রুট থাকবে, তার সাথে 2n মাল্টিপ্লাই আছে পাই, তাহলে এখানে হচ্ছে তোমার এটা পাই স্কোয়ার, তাই তো, না 2 1 মিনিট, আর এখানে রুট 2 হবে, এখানে 2 হবে, 2 আছে, ঠিক আছে 2n, তাহলে এখানে একটা পাই টু দি পাওয়ার 3/2, পাই টু দি পাওয়ার 3/2, ঠিক আছে, তাহলে এখানে এইটা যদি 2টা থাকে এটাকে ঢুকিয়ে নিলাম এর মধ্যে, 2টা এর মধ্যে ঢুকে গেল, ঠিক আছে, nটা দুটো থেকেই বাদ চলে যাবে, অ্যাভারেজ তো এটা, nটা তোমার মাল্টিপ্লাই টোটাল নাম্বার অফ ভ্যালু দিয়ে বার করছে, টোটাল দিয়ে ভাগ করলে যাবে, nটা দিয়ে নিচে আসবে, যখন অ্যাভারেজ নিচ্ছ তাহলে মানে অ্যাভারেজ মানে হচ্ছে এটা বাই n, ওটা ডিভাইডেড বাই, তাহলে nটা কেটেই যাবে, তাহলে তোমার এই ক্ষেত্রে আসছে কেটি বাই এম আন্ডার রুট 2 কেটি বাই এম আন্ডার রুট, এখানে পাই টু দি পাওয়ার 3/2, তাহলে এই ক্ষেত্রে তোমার যা আসছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস, ওইটা একটা কি ফাংশন, গামা ফাংশন, ই টু দি পাওয়ার ইয়েতে, তাহলে রুট ওভার গামা ইয়েতে কেটে কুটে গিয়ে তোমার নিচে একটা পাই আসবে, তাহলে 2 কেটি বাই পাই এম, এটা গামা ফাংশন, তাই তো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তাহলে কত গামা, কত এটা গামা 2, গামা 2, হ্যাঁ হ্যাঁ স্যার, গামা, ঠিক আছে, কোথাও একটা পায়ের গোলমাল করেছি আমি, ও আচ্ছা সরি, এখানে পাই টু দি পাওয়ার 3/2 ছিল তো, তাহলে উপরে একটা পাই কোথাও গেল, কোথাও একটা পায়ের গোলমাল করেছি আমি, সেটা মনে করতে পারছি, ব্যাপারটা বুঝে নিলে তো কি হ্যাঁ স্যার, ক্লিয়ার, প্লিজ। ওকে, মেকিং ইউজ অফ ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন, আচ্ছা ঠিক আছে, এগুলো সবকটাই আছে, 13 থেকে শুরু করে 13টা করিয়ে দিই, ডিস্ট্রিবিউশন রেসিপ্রোকাল অফ দ্য ভেলোসিটি 1/v, এটা কত হবে, এগুলো উত্তর বই করা আছে, কত 1/v, মুখস্থ থাকতে হবে এগুলো এখন, বস বলো, স্যার 4/5, দাঁড়ান বলছি। হ্যাঁ একটা ফ্যাক্টর আছে v বাই 1 বাই ভি, না ভি ইন্টু 1/v এর অ্যাভারেজ, এই ক্ষেত্রে ভি অ্যাভারেজ ইন্টু 1/v অ্যাভারেজ ইজ ইকুয়াল টু 4/5, এটা মনে রাখো, ঠিক আছে,
ঠিক আছে, এইটা হলো। আচ্ছা, করে দেখবে কিন্তু এটা, if the RMS speed exceeds the most probable velocity by delta v meter per second, then the temperature is given by কত রে, temperature is given by, এটা করে দেখো। আমরা কর, সবাই দেখ, খাতায় কর, তারপর আমি করব। বলো বলো বলো, কত হলো, করবো ডেল্টা ভি বাই কেবি ইন্টু √3 মাইনাস √2। কত নম্বর? স্যার ডি এরটা। ডি, ডি হ্যাঁ স্যার। না বাবু, সি হবে, এই এ হবে উত্তর। করে দিই, কিছুই না, এটা ছোট্ট অঙ্ক। ঠিক আছে, অঙ্কটা করো, কিচ্ছু না, একটা ফর্মুলা মনে রেখে সাবস্টিটিউট করা। ভিপি ইজ ইকুয়াল টু কত বলো, √2kT বাই এম। আর ভি আরএমএস কত, √3kT বাই এম। ঠিক আছে, এবার ভি আরএমএস, কোশ্চেনটা কি বলেছে, ভি আরএমএস exceeds, মানে রুট মিন স্কোয়ার ভেলোসিটি এক্সিডস মোস্ট প্রবাবল ভেলোসিটি, তাহলে ভি আরএমএস মাইনাস ভিপি ইজ ইকুয়াল টু ডেল্টা ভি, তার মানে হচ্ছে √3 মাইনাস √2 ইন্টু √kT বাই এম, হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার হ্যাঁ কেটি বাই এমটা তোমার কত হচ্ছে, কেটি বাই এম মানে হচ্ছে হ্যাঁ স্যার, বলো? এটাই হচ্ছে, ভুল হয়ে গেছে। হ্যাঁ, এম ডেল্টা ভি বাই √3 মাইনাস, সরি, √2 তার হোল স্কয়ার, ডেল্টা ভি স্কয়ার এম ডেল্টা ভি না, ডেল্টা ভি বাই √3 মাইনাস √2, তাই তো, তার হোল কি স্কয়ার। ভুল করলাম? হ্যাঁ, ঠিকই আছে, না হ্যাঁ, স্কোয়ার, হোল স্কোয়ার, তার স্কয়ার হবে। হ্যাঁ, হোল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে করি কেটি মানে টি মানে হচ্ছে এম ডেল্টা ভি হোল স্কোয়ার √3 মাইনাস √2 হোল স্কোয়ার এম ইন্টু এমটা চলে গেছে বাই কে। কে। এত সিলিবুল হলে হবে? হ্যাঁ স্যার, এটা ভুল হয়েছে। ঠিক আছে, 14 অব্দি করে দিলাম আজকে। তাহলে আমি অঙ্ক কিছু পাঠিয়ে দেবো তোমাদের হোমওয়ার্ক, তোমরা কিছু দেখবে, আর আমি নাহলে গ্রুপে ওই ফর্মটাতে মেলটাতে আমি লিস্টটা যাদের যাদের আছে পাঠিয়ে দিচ্ছি, যদি কারো না থাকে সেটুকু করে ওই মেলের ইয়েতে রিপ্লাই করে আমাকে, স্যার আমার ইমেল হচ্ছে এইটা, আমাকে পাঠিয়ে দেবেন, আমি ওর মধ্যে ঢুকিয়ে দেবো। আর তেমন না হলে আমি না থাকলে ফর্মটা দেবো, লিঙ্কটাই ভরে দেবো। ঠিক আছে, ওকে।
তাহলে আজকে রাখি। হ্যাঁ স্যার। কেমন লেগেছে আজকে ক্লাস? হ্যাঁ। রিভাইজ হচ্ছে? হ্যাঁ স্যার। না তোমরা আমি কিন্তু এরকম ভাবে ধরে ধরে তোমাদের বই আছে, নিশ্চয়ই সকলের বই আছে, কেউ নিশ্চয়ই বলবে না আমার কাছে বই নেই, আপনি আমাকে বইয়ের মতো করে পড়ান, বলছো কেউ? না না স্যার। বই না পড়লে কিন্তু গড সেভ ইউ, আমি পারবো না। ঠিক আছে, তাহলে আজকে রাখছি বেটা, টাটা। হ্যাঁ। Okay. হ্যাঁ